ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন। এখনো যদি আমার অনন্য ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। তোর সাহস কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছে করে দেইনি। তোকে আর কিছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। প্রথম দিন ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউ বুঝতেই পারবে না। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সুহান। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে তাকে দেখছে। কোনো কিছু না করেও এভাবে সবার সামনে অপমানিত হতে হলো। অবশ্য অপমানিত হওয়া সুহানের কাছে নতুন কিছু নয়। সেই ছোটবেলা থেকেই অপমানিত হয়ে আসছে সে। সুহান যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যান। তারপর থেকেই এতিমখানায় বড় হয়েছে সে। এইচএসসি পর্যন্ত সেখানে থেকে পড়ালেখা করেছিল। কিন্তু যখন তার বয়স 18 হলো তারপর তারা সুহানকে কিছু টাকা দিয়ে বলল যে এখন থেকে সে আর এখানে থাকতে পারবে না। সেখান থেকে চলে আসার পর সুহান বুঝতে পারল জীবন সংগ্রামে বেঁচে থাকাটা কত কঠিন। সুহান কলেজে ভালো রেজাল্ট করেছে বিদায় এই কলেজে অনার্সে চান্স পেয়েছে। তার পুরো নাম সুহানুর রহমান। আর এই দুনিয়ায় সে শুধু একা, কেউ নেই তার। সুহান কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যাচ্ছে, তখনই একটা ছেলে তাকে ডাক দিল। সুহান ছেলেটার সামনে যাওয়ার পর ছেলেটা বলল, কলেজে নতুন? জি ভাইয়া, নতুন। নাম কি? সোহানুর রহমান। তোমাকে দেখে তো ভদ্র মনে হয়, কিন্তু তুমি এই বেয়াদবিটা কি করে করলা? আমি কি করেছি ভাইয়া? আমরা তোমার সিনিয়র, আর তুমি আমাদের সালাম না দিয়ে চলে যাচ্ছিলে কেন? দুঃখিত ভাইয়া, আমি খেয়াল করিনি। এখন থেকে দিব। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই খামটা নেও। আর ওই যে দেখছো না যে মেয়েটা দাঁড়িয়ে কথা বলছে, ও আমার ফ্রেন্ড। তুমি ক্লাসে যাওয়ার সময় ওই মেয়েটার এই খামটা দিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাগজ। আচ্ছা ভাইয়া, দিব। তারপর মেয়েটাকে খাম দেওয়ার পর কি হলো তা তো আপনারা জানেনই। সুহান ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর দেখলো ওই ছেলেগুলো আর ওই মেয়েটাও ক্লাসে আসছে। সুহানের বুঝতে বাকি রইল না যে ছেলেগুলো তার সিনিয়র নয়। তারপর স্যার এসে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিলেন। প্রথম দিন ছিল বলে আজকে তেমন ক্লাস হলো না। সুহান কলেজ থেকে বের হবে তখনই দেখলো ওই ছেলেগুলো আড্ডা দিচ্ছে। আর তারা বলছে, সাকিব, তুই তো ছেলেটাকে ভালোই বোকা বানালি। ছেলেটাকে দিয়ে অনেক মজা পেয়েছি। তা যা বলেছিস, ছেলেটা কিন্তু ভীষণ বোকা। কালকে আবার নতুন কিছু দিতে হবে ওকে। এই বলে সবাই হাসতে লাগলো। সুহান কলেজ থেকে বের হয়ে গেল আর ভাবতে থাকলো এদের থেকে যতই দূরে থাকবে ততই ভালো। এক রুমের একটা বাসা ভাড়া নিয়েছে সে। আর এতিমখানা থেকে একটা হোটেলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই সে হোটেলে ঠিক টাইমে পৌঁছাতে পারে নাই। হোটেল পৌঁছানোর পর ম্যানেজার বলল, এই জন্যই তোমাদের মতো ভার্সিটি পড়ুয়া ছেলেদের কাজ দিতে নেই। প্রথম দিনই দেরি। সরি স্যার, আর হবে না। যাও কাজ করো। রাত 9টার সময় কাজ শেষ হলো তার। বাসায় আসতে আসতে 10টা বেজে গেল। রাতের খাবার হোটেলেই খায় সুহান। বাসায় এসে পড়তে বসলো। পড়া শেষে ঘুমোতে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লো। তারপর কলেজে গেল। কলেজে যাওয়ার পর আবার সেই ছেলেটা সাকিব সুহানকে ডাক দিল। তোকে না বলেছিলাম আমাদের সালাম দিতে? সালাম কেন দিব? আমরা তো একসাথেই পড়ি। তোরে তো তখনই একজন স্যার চলে আসলো। কি হচ্ছে এখানে? যাও ক্লাসে যাও। তারপর সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে সুহান যখনই বাহিরে আসলো তখনই একটা ছেলে তাকে ধাক্কা দিল। আর সে গিয়ে পড়লো একটা মেয়ের উপর। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আমি ইচ্ছে করে করিনি, কে যেন আমাকে ধাক্কা দিয়েছে। অন্যায় করে আবার মিথ্যা কথা বলছিস। প্রথম দিন আমাকে লাভ লেটার দিলি, আজকে আবার জড়িয়ে ধরেছিস। তোকে যেন আর কখনো আমার সামনে না দেখি। এই বলে মেয়েটা চলে গেল। তখনই সাকিব বলল, কিরে কেমন দিলাম? এখন থেকে সব সময় আমাকে সালাম দিবি। কিছু বলল না সুহান, কারণ সে জানে এদের কিছু বলে লাভ হবে না। সে চলে গেল সেখান থেকে। রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে ভাবছে, আমি কি শুধু সবার কাছে অবহেলিত হয়ে থাকবো? বাইরের পৃথিবীটা যে কত কষ্টের তা এখন বুঝতে পারছি। এসব ভাবতে ভাবতে সুহান বাসায় চলে আসলো। আজকে আর সে ঘুমালো না, ঠিক টাইমে হোটেলে চলে গেল। তখনই ম্যানেজার এসে তাকে বলল, সোয়ান, এই খাবারগুলো ওই টেবিলে দিয়ে এসো। আচ্ছা স্যার। খাবার দিতে গেল সুহান। তখনই একজন বলল, এতক্ষণ লাগে খাবার দিতে?
সেই কখন থেকে অপেক্ষা করছি। ঠিক টাইমই তো দিলাম স্যার। আবার মুখে মুখে কথা, যাও এখান থেকে। লোকটা তাকে জারি দিয়ে বলল। সে চলে আসলো ওখান থেকে। ঠিক টাইমে খাবার দেওয়ার পরও তাকে কথা শুনতে হলো। সুহান হোটেলের কাজ শেষ করে বাসায় চলে আসলো। কিছুক্ষণ পড়ার পর ঘুমোতে গেল। সুহান শুয়ে শুয়ে ভাবছে, আমার জীবনের লক্ষ্য কি? এই দুনিয়ায় তো আমার কেউ নেই, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে কোনো বন্ধু। আমার সাথে তো কেউ ভালো ব্যবহার করে না। জানি না এই অবহেলিত জীবনের সমাপ্তি কখন ঘটবে। আমি মরে গেলে আমার লাশ দাফন করার জন্য কেউ থাকবে না। এসব ভাবছে আর দু চোখ বেয়ে পানি পড়ছে সুহানের। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লো, তারপর কলেজে গেল। সুহান ক্লাসে বসে আছে। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর সে পিছনের বেঞ্চে বসে আছে। কারণ হলো সে তাদের মতো নয়। হঠাৎ করে সাকিব বলল, কিরে, তুই প্রতিদিন একই শার্ট পরে কলেজে কেন আসিস? কলেজের মানবতার দেয়াল থেকে কিছু কাপড় নিস, ওগুলো তোর পরনের কাপড় থেকে ভালো। এটা বলার পরই সবাই হাসতে লাগলো, আর সুহান মাথা নিচু করে চোখের পানি ফেলছে। স্যার ক্লাসে আসলো, পড়ানো শুরু করলেন। ক্লাস শেষ করে সুহান কলেজের ক্যান্টিনে গেল। খুবই ক্ষুধা লেগেছিল সুহানের, তাই সে কিছু খেতে গেল। সুহান একটা চেয়ারে বসে সিঙ্গারা খাচ্ছে। তখনই সাকিব আর ওর বন্ধুরা আসলো। তারা সবাই সুহানের পাশে থাকা চেয়ারে বসলো। মামা, সিঙ্গারা দাও তো। তারা সবাই সুহানের পাশে থাকা সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা খাওয়ার পর সুহানকে দেখিয়ে বলল। মামা, সিঙ্গারার টাকা ও দেবে। সুহানকে কিছু বলার সুযোগ না দিয়েই তারা চলে গেল। তারপর বাধ্য হয়েই তাকে টাকা দিতে হলো। তারপর সুহান সেখান থেকে বাসায় চলে আসলো। আজকে দুপুরে না খেয়ে থাকতে হবে। আমার মতো ছেলের না খেয়ে থাকলেও কারো যায় আসে না। সুহান বাসায় এসে এসব ভাবছে। তখনই পাশের বাসার এক বড় ভাই এসে বলল, সোহান, তোমার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ ভাই। তুমি কি রক্ত দিতে পারবে? জি ভাই, পারবো। তারপর সুহান সেই বড় ভাইয়ের সাথে হাসপাতালে গেল রক্ত দিতে। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ বেডে শুয়ে বিশ্রাম নিল। দুপুরে আর না খেয়ে থাকতে হয়নি তাকে। সুহানকে অনেক কিছু খেতে দিয়েছিল তারা। সুহান সেখান থেকে আর বাসায় না গিয়ে সোজা হোটেলে চলে গেল। সুহানের আজকে হোটেলে আসতে অনেক দেরি হয়ে গেছে। হোটেলে যাওয়ার পরই ম্যানেজার তাকে বলল, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? তোমাকে বলেছিলাম না যে দেরি করবে না? সরি স্যার। এখানে আর দাঁড়িয়ে না থেকে যাও, কাজ করো। কাজ শেষ করে সুহান বাসায় আসলো। তার শরীর খুবই খারাপ লাগছে, তাই সে আজকে আর পড়তে বসলো না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়ার পর সে কলেজে গেল। কলেজে যাওয়ার পর সাকিব তাকে ডাক দিল। সুহান ওদের ওখানে গেল। গিয়ে দেখলো ওরা সবাই সিগারেট খাচ্ছে। সুহান আবার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, তাই বলল, যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন, আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না। সুহানের কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। তারপর সাকিব বলল, তোকে তো আজকে এত সহজে ছাড়ছি না। তুই এখন আসমাকে গিয়ে প্রপোজ করবি, তা না হলে তোকে সিগারেটে খাওয়াবো। আপনাকে? এখন আসমাকে চিনো না? যার কাছে তুই থাপ্পড় খাইলি সে হলো আসমা। আমি এটা করতে পারবো না। তাহলে তো তোকে জোর করে সিগারেট খাওয়াবো, তাও আবার অন্য স্টাইলে। এই গাঁজাগুলো সিগারেটের ভিতরে ভর, তারপর ওকে জোর করে খাওয়া। দয়া করে আমার সাথে এমনটা করবেন না। তাহলে যা, আসমাকে প্রপোজ কর। সুহান বাধ্য হয়ে প্রপোজ করতে গেল। সুহান আসমার সামনে গিয়ে মাথা নিচু করে আসমাকে প্রপোজ করলো। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে প্রপোজ করেছিস? তোকে বলেছিলাম না আর কখনো আমার সামনে আসবি না। তারপর আসমা সুহানকে প্রিন্সিপালের রুমে নিয়ে গেলে তুমি আসমাকে বিরক্ত করছো কেন? তোমাদের মতো ছেলেদের জন্য কলেজের মান সম্মান নষ্ট হয়। আমি তোমাকে কলেজ থেকে বহিষ্কার করব। স্যার, দয়া করে আমাকে বহিষ্কার করবেন না। আমি আর কখনো এমনটা করবো না। যদি আর কখনো তোমার নামে অভিযোগ আসে তাহলে তুমি আর কোনো সুযোগ পাবে না। যাও এখন। তারপর সুহান সেখান থেকে চলে আসলো আর ভাবতে লাগলো, আমার সাথেই কেন এমন হয়? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তারপরেও তারা কেন আমার পিছনে পড়ে আছে? দোস্ত, ছেলেটার সাথে কিন্তু প্রতিদিন সেই মজা হয়। তা যা ভেবেছিস, কালকে আবার ওকে নতুন ভাবে চাপ দিব। আসমাকে দিয়ে ওকে প্রতিদিন মার খাবো। এই বলে সবাই হাসতে লাগলো। আসমা তাদের কথাগুলো শুনতে পেল আর মনে মনে ভাবলো, ওই ছেলেটার কোনো দোষ নেই, আর আমি শুধুই ওই ছেলেটাকে ভুল বুঝলাম। কালকে কলেজে আসলে সরি বলতে হবে। সুহান রাতে শুয়ে শুয়ে ভাবছে, কালকে কলেজে গেলে তো আবার সাকিব তাকে ওই রকম করবে। তার মনে হয় না আর ওই কলেজে বেশি দিন থাকতে পারবে। এসব ভাবতে ভাবতে সুহান ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে গেল। যাওয়ার পরই আসমা ডাক দিল। সরি, কেন? তোমার কোনো দোষ ছিল না, তারপরও আমি তোমাকে অনেক অপমান করেছি।
গতকালকে আমি সাকিবের কাছ থেকে সব শুনেছি। আমাকে মাফ করে দাও, আমি সত্যিই খুবই দুঃখিত। তোমার তো কোনো দোষ নেই, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও তাই করতো। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা বন্ধু। তোমার নাম কি? সোহানুর রহমান। তোমার? আসমা আক্তার আনিকা। আজকে থেকে আমরা বন্ধু তাহলে? না। কেন? তার মানে তুমি আমাকে মাফ করতে পারো নাই? দেখো, তুমি বড় লোক বাবার মেয়ে আর আমি রাস্তার ছেলে, তোমার সাথে আমার বন্ধুত্ব করা ঠিক হবে না। আর কখনো এই কথা বলবে না। তুমি যেমনই হও না কেন, তারপরও তুমি আমার বন্ধু। তারপরও? আর কোনো কথা বলবি না। আর এখন থেকে আমাকে তুই করে বলবি। আচ্ছা, চেষ্টা করব। তারপর ক্লাসে দুজন চলে গেল। প্রথমবার সুহান সামনের বেঞ্চে বসলো, তাও আবার আসমার সাথে। ক্লাস শেষ করে সুহান আর আসমার ক্যাম্পাসে বসে আছে। তোর মোবাইল নাম্বার দে। আমি ফোন চালাই না। মানে তোর কি কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে হয় না? না, কেন? আমার কেউ নেই। কেউ নেই মানে? এই দুনিয়ায় আমার আপনজন বলতে কেউ নেই, আমি এতিম। আর কখনো নিজেকে এতিম বলবি না। আজকে থেকে আমি তোর আপনজন। আয় এখন আমার সাথে, কোথায়? আসলেই দেখতে পাবি। তারপর আসমা সুহানকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল, একটা মোবাইল কিনে দিল। আমার সব কথা শুনে করুণা করছিস আমাকে? দিব একটা থাপ্পড়। এত বেশি বুঝিস কেন? তোর এই মোবাইল দিয়েছি আমার সাথে কথা বলার জন্য। তারপর সুহান আর আসমা দুপুরে একটা রেস্টুরেন্টে খাবার খেলো। খাওয়ার পর সুহান আসমাকে বলল, আমি তাহলে এখন যাই। কোথায় যাবি? কাজে যাব। মানে? আমি একটা হোটেলে চাকরি করি, 2টা থেকে রাত 9টা পর্যন্ত। চল আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তারপর আসমা সুহানকে ওর গাড়িতে করে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষ করে সুহান বাসায় গেল। বাসায় যাওয়ার পর সে পড়তে বসলো। তখনই আসমা সুহানকে ফোন দিল। কি করিস? এইমাত্র বাসায় আসলাম, এখন পড়তেছি। ভালো। তা কিছু খেয়েছিস? হ্যাঁ, হোটেল থেকেই খেয়ে এসেছি। তুই? এই মাত্র খেলাম। ভালো। আচ্ছা তাহলে পড়, কালকে কলেজে কথা হবে। আচ্ছা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ার পর কলেজে গেল। কলেজে যাওয়ার পর সাকিব সুহানকে ডাক দিল। ওই ফকির নিয়ে এদিকে আই। কোথা থেকে যেন আসমা এসে বলল, ও যাবে না। তা তুই বলার কি? আমি ওর বন্ধু। আর আজকে থেকে তোরা ওকে আর কোনো বিরক্ত করবি না। তোরা এতদিন ওর সাথে যা করেছিস তা সবই আমি জানি। আর যদি কখনো ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস তাহলে প্রিন্সিপালের কাছে বলে তোকে কলেজ ছাড়া করব। এই বলে আসমা সুহানকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। তোর সাথে যে ওরা এত খারাপ ব্যবহার করে তা তুই কি কিছু বলিস না? কি বলবো, সবাই আমার সাথে ওরকম করে। আজ থেকে কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুই তার প্রতিবাদ করবি। তারপর আসমা আর সুহান ক্লাসে গেল। একটা ক্লাস করার পরই আসমা বলল, চল। কোথায়? ক্লাস করবো না? আজকে আর ক্লাস করব না। এখন তুই আর আমি ঘুরতে যাব। তারপর আসমা সুহানকে নিয়ে নদীর পাড়ে একটা পার্কে ঘুরতে গেল। একটা বেঞ্চের উপর দুজন বসে আছে, হালকা বাতাস বইছে, খুবই ভালো লাগতেছে। হঠাৎই আসমা সুহানকে বলল, আচ্ছা তুই কি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছিস? কখনো এটা নিয়ে ভাবিনি। কেন? কিভাবে বেঁচে থাকবো তার ঠিক নেই, আবার প্রেমে পড়বো। তুই কি কারো প্রেমে পড়েছিস? অল্প অল্প। বুঝলাম না। বুঝতে হবে না, এখন চল ফুচকা খাবো। তারপর আসমা সুহানকে নিয়ে ফুচকা খেতে গেল। ফুচকা খাওয়ার পর আসমা সুহানকে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষ করে বাসায় গিয়ে সুহান শুয়ে শুয়ে ভাবছে। জীবনে প্রথমবার মনে হলো আমি একা নই। প্রথমবার মনে হলো কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। যতক্ষণ আসমার সাথে ছিলাম ততক্ষণ মনেই হয়নি যে এই দুনিয়ায় আমার কেউ নেই। জানি না আসমা আমাকে কিভাবে, কিন্তু আমি চাই ও এভাবেই সবসময় আমার সাথে থাকুক। এসব ভাবতে ভাবতে সুহান ঘুমিয়ে পড়ল। সকালে আসমার কোলে ঘুম ভাঙল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেল। কলেজে যাওয়ার পর আসমা বলল, তোর চোখ লাল কেন? রাতে ঠিকভাবে ঘুম হয়নি। কেন? এমনি। আচ্ছা যাই হোক, আজকে তোকে হোটেলে যেতে হবে না। কেন? আজকে আমার জন্মদিন। সন্ধ্যায় বাসায় পার্টি আছে, আর তুই সেখানে অবশ্যই আসবি। শুভ জন্মদিন, কিন্তু আমি না গেলে হয় না? কি বললি তুই? কেন আসলে কি হবে? আসলে সেখানে কত বড় বড় লোক থাকবে, আর আমি সামান্য একটা হোটেলে কাজ করা এতিম ছেলে। তুই অনেক কথা শুনবি, সবাই বলবে আমার মতো একটা ছেলে কি করে তোর বন্ধু হলো। সবাই কি বললো তা আমি পরোয়া করি না। তুই যদি আমাকে তোর বন্ধু মনে করিস তাহলে অবশ্যই আসবি। আর এভাবে খালি খালি জন্মদিনের শুভেচ্ছা জানালে হবে না। আমার গিফট কই? ইয়ে মানে গিফট? গিফটের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা নিয়ে আসবো।
এই, আমি খুবই দুঃখিত, আমি তো মজা করছিলাম। তোর কোনো গিফট আনতে হবে না, তুই আসলেই আমি খুশি। না, তা কি করে হয়? সেখানে সবাই তো গিফট নিয়ে আসবে। সবাই আর তুই এক না। তোর কাছে আমার কোনো গিফটই চাই না, আমার কাছে তুই আমার জন্য গিফট। তোর সাথে সময় কাটানোর পর যে ভালো লাগা কাজ করে তা আমার জীবনে আর কখনো হয়েছে কিনা জানি না। তোর কোনো গিফট আনতে হবে না, শুধু তুই আসলেই আমি অনেক বেশি খুশি হব। আচ্ছা, দেখা যাবে, এখন চল। তারপর সুহান ক্লাসে চলে গেল। আজকে আসমা কলেজ থেকে একটু তাড়াতাড়ি চলে গেল। আসমা চলে আসার পর সুহানের কেমন জানি ভালো লাগছিল না, তাই সুহানও বাসায় চলে আসলো। বাসায় এসে ভাবতে লাগলো, আমার কি করা উচিত? সেখানে যাওয়া কি ঠিক হবে, না শুধু গিফটটা দিয়ে আসবো? যদি যাই তাহলে আসমা অনেক কথা শুনবে, সেটা আমি নিশ্চিত। আর যদি না যাই তাহলে তো আসমা অনেক কষ্ট পাবে। না, আমি আসমাকে জেনে শুনে কষ্ট দিতে পারি না। ওই জীবনে প্রথম কোনো ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছিল। আমি আসমাকে কখনো কষ্ট দিতে পারি না। কিন্তু আসমার জন্য কি গিফট কিনবো? যাই কিন না কেন, সেটাও জন্মদিনের সব থেকে কম দামি গিফট হবে। সুহান অনেক কষ্ট করে 2000 টাকা জমিয়েছিল। ভেবেছিল বাবা মায়ের জন্য মিলাদ পড়াবে, কিন্তু এখন সে ভাবলো সেটা পরে পরিয়ে ওই টাকা দিয়ে আসমার জন্য একটা শাড়ি কিনবে। সন্ধ্যার সময় দোকান থেকে একটা শাড়ি কিনে আসমাদের বাসায় গেল। সুহান গেট দিয়ে ঢুকবে, তখনই দারোয়ান এসে বাধা দিল। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভিতরে যাব। কে আপনি যে ভিতরে যাবেন? আমি আসমার বন্ধু। দারোয়ান সুহানের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, ফাইজলামি করেন? আপনি কিভাবে আসমান ম্যাডামের বন্ধু হতে পারেন? সুহান আর কিছু বলল না। চলে আসবে তখনই আসমা ডাক দিল। সরি সোহান, আপনি ওকে ঢুকতে দিলেন না কেন? দুঃখিত ম্যাডাম, আমি বুঝতে পারি নাই। তারপর আসমা সুহানকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকেই তো সুহান অবাক চোখে তাকিয়ে আছে। অনেক বড় বাড়ি আসমাদের, আর পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যারা এসেছে তারা সবাই অনেক বড় লোক, আর সুহানকে দেখে যে কেউই বুঝে যাবে সে কি রকম ছেলে। সবাই সুহানের দিকে তাকাচ্ছে, কেমন জানি লাগছে তার। হয়তো এখানে সুহানের না আসলেই ভালো হতো। তারপর আসমা সুহানকে নিয়ে কেক কাটতে গেল। প্রথমে ওর বাবা মা, তারপর সুহানকে খাইয়ে দিল। সুহান তো বুকার মতো আসমার দিকে তাকিয়ে আছে, আর বাকিরা সবাই অনেক অবাক হয়েছে, কারণ সুহানের মতো একটা ছেলেকে আসমা ওর বাবা মায়ের পর কেক খাইয়ে দিল। সুহান আসমাকে কিছু বলতেও পারছে না। এখান থেকে তাড়াতাড়ি যেতে পারলেই সে বাঁচে। খাওয়া দাওয়ার পর আসমা বলল, বাবা মায়ের সাথে কথা বলবি, চল। মানে আজকে না বললে হয় না? কেন, কি হয়েছে? আমার খুবই শরীর খারাপ লাগছে। আমি এখন বাসায় যাই, পরে একসময় কথা বলবো। আচ্ছা যা, বাসায় গিয়ে ফোন দিস। এই প্যাকেটটা রাখো। কি আছে এতে? খোলার পরই দেখতে পারবি। আচ্ছা, এখনই খুলতেছি। এই না, এখন খুলতে হবে না, পরে খুলিস। পরে খুলবো কেন? কি আছে এতে? সেটা পরে খুললেই দেখতে পারবি। আমি এখন যাই। তারপর সুহান সেখান থেকে বাসায় চলে আসলো। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আসমার বাবা মায়ের পরই আমাকে কেন কেক খাইয়ে দিল? আমি কল্পনাই করতে পারি নাই যে আসমা আমাকে তখন কেক খাইয়ে দিবে। সেখানে উপস্থিত ভিডিওটি সবাই যদি আপনার অনেক ভালো অবাক লেগে হয়েছে। থাকে তাহলে আসমার অবশ্যই বাবা-মা একটি লাইক কিভাবে দিয়ে জানে? আমাকে উৎসাহ এত দিবেন। কিছু হওয়ার এখনো পরও যদি কিভাবে আমার তাদের অনন্য সাথে ডায়েরি কথা চ্যানেলটি বলতাম? সাবস্ক্রাইব এটা না দেখা করে করেই থাকেন চলে এসেছি। তাহলে এখনই আপনাকে সাবস্ক্রাইব যত করে দেখছি পাশের ততই বেল অবাক আইকনটি হচ্ছি। অন ও করে কি শুধু রাখুন। আমাকে ফ্রেন্ড ভাবে না অন্য কিছু? ওর সাথে যদি আর কিছুদিন আমি থাকি তাহলে আমি তোকে ভালোবেসে ফেলবো। এখন এর কথা না ভেবে একদিন থাকতে পারি না। ওই আমার জীবনের প্রথম ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছে। জীবনে প্রথমবার মনে হয়েছে কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। জানি না ওকে ছাড়া কোনোদিনও থাকতে পারবো কিনা, কিন্তু ও তো আর সবসময় আমার সাথে থাকবে না। আমার মনে হয় ও আমাকে ভালোবাসে, তাহলে কি ওকে আমার মনের কথা বলে দিব? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে তাহলে তো আমাকে ভুল বুঝবে। তার চেয়ে না বলাই থাক, শুধু বন্ধু হয়েই থাকি। সুহান সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিল। দেখলো রাতে আসমা অনেকগুলো কল করেছিল। মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই সুহান শুনতে পায়নি। সুহান এখন আর কল দিল না। সুজা ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজে চলে গেল। কলেজে গিয়ে সে দেখলো আসমা তার আগেই চলে এসেছে। সুহানকে দেখেই আসমার আগে কণ্ঠে বলতে লাগলো, রাতে কই ছিলি? কেন? বাসায় ছিলাম। কতগুলো কল করছি, ধরলি না কেন? আসলে তোদের ওখান থেকে আসার পর পরই ঘুমিয়ে গিয়েছিলাম, আর মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। তোকে বলেছিলাম না গিফট না আনতে, তারপরও কেন আনলি? কেন? পছন্দ হয়নি? দিব এক থাপ্পড়। পছন্দ হবে না কেন? কত সুন্দর একটা শাড়ি, কিন্তু তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? এত টাকা কোথায়? মাত্র 2000 টাকা। তোর জন্মদিনের সব থেকে কম দামি গিফটের টাকা আমার কাছে ছিল।
তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই মিথ্যা কথা বলছিস। সত্যি কথা বল। আসলে একটু একটু করে টাকাগুলো জমিয়েছিলাম, ভেবেছিলাম বাবা মায়ের নামে মিলাদ পড়াবো। এখন ভাবছি মিলাদ পড়ে পড়াবো। তার মানে ওই টাকা দিয়েই তুই আমার জন্য শাড়ি কিনেছিস? আসমার দু চোখ বেয়ে পানি পড়ছে, আর সাথে সাথেই আসমা সুহানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কেন তুই ওই টাকা দিয়ে শাড়ি কিনতে গেলি? তোর কাছে আমার কোনো গিফট চাই না, আমার কাছে তুই সব থেকে বড় গিফট। চল এখন এটাই? একটা এতিমখানায় যাব, কেন? তোর বাবা মায়ের জন্য মিলাদ পড়াতে। দুঃখিত, এটা আমি করতে পারবো না। কেন? আমি আমার নিজের টাকা দিয়ে বাবা মায়ের জন্য মিলাদ পড়াবো। তো কি হয়েছে? মনে কর আমার টাকাই তোর টাকা। কিছু মনে করিস না, আমার নিজের উপার্জিত টাকা দিয়ে মিলাদ পড়াবো, কারো কাছ থেকে নিয়ে নয়। এখন বল, শাড়িটা কেমন লাগছে? অনেক সুন্দর। তা কখনো কি শাড়িটা পরবি? পরবো না কেন? আমার শাড়িটা তো অনেক দামি, তুই তো মনে হয় এত কম দামি জিনিস পরিস না, তাই বললাম। পরিনি তো কি হয়েছে, এখন থেকে পরবো। কালকে বিকালেই শাড়ি পরে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। দেখা যাবে, এখন চল। তারপর সুহান ক্লাস করে বাসায় চলে গেল, ফ্রেশ হয়ে হোটেলে গেল। তারপর ম্যানেজারকে বলল, স্যার, কালকে আমার ছুটি লাগবে। রোজ রোজ তোমাকে ছুটি দিতে পারবো না। যদি কাজ করতে মন না চায় তাহলে আর আসার দরকার নেই। সরি স্যার, আর কখনো ছুটি নিব না, শুধু কালকেই লাস্ট। মনে থাকে যেন কথাটা। কালকের পর ছুটি নিতে হলে একবারে নেবে। এখন যাও, কাজ করো। রাতে কাজ শেষ করে সুহান বাসায় এসে কিছুক্ষণ পড়ার পর ঘুমোতে গেল, আর ভাবতে থাকলো আসমার কথা। প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো, আমি কল্পনা করতে পারি নাই যে আসমা আমাকে জড়িয়ে ধরবে। ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে ভালোবেসে ফেললাম তা নিজেও জানি না। এখন তো এমন হয়েছে, ওর সাথে কথা না বলে থাকতেই পারি না। যখনই কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে, তখনই আমার হাসি মুখটা চোখের সামনে বেঁচে ওঠে। তখন সেই সব অপমানের গায়ে লাগে না। কালকে বিকেলে আসমা আমার দেওয়া শাড়ি পরবে, তাহলে কালকে কি আসমাকে আমার মনের কথা বলে দিব? জানি না ও আমাকে কি ভাববে। এসব ভাবতে ভাবতে সুহান ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেল। আজকে একটু আগেই চলে আসলো সুহান। গিয়ে দেখলো আসমা এখনো আসেনি। কিছুক্ষণ একটা বেঞ্চের উপর বসলো। এর মধ্যে আসমাও চলে এসেছে। সুহানের কাছে এসে বলতে লাগলো, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস? সবসময় তো আমার পরে আসতি। এমনি আগে চলে এসেছি। আজকে বিকালে যখন ঘুরতে যাব তখন তোকে একটা কথা বলবো। আমিও তোকে কিছু বলবো, কি বলবি? তার সময়গুলি জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে সুহান বাসায় চলে আসলো। গোসল করে কিছু খেয়ে একটু ঘুমিয়ে তৈরি হয়ে নদীর পাড়ে গেল আসমার সাথে দেখা করতে। আসমার আসার আগেই সুহান সেখানে চলে গেছে। সুহান খুবই চিন্তিত। জানি না আসমাকে আমার ভালোবাসার কথা বললো কিভাবে মেরে সেটা। যদি আমাকে ভালো না বাসে তাহলে হয়তো আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে, কিন্তু আমি তো আমার আসমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু আমাকে কি কথা বলবে? ও কি আমায় ভালোবাসে? এইসবই মাথায় ঘুরপাক খাচ্ছে। এর ভিতরে আসমা চলে এসেছে। সুহানের দেয়া শাড়ি পরে এসেছে। খুবই সুন্দর লাগছে ওকে। ওর দিকে একদিনে তাকিয়ে আছে সুহান। আসমা সুহানের কাছে এসে বলতে লাগলো, এভাবে তাকিয়ে কি দেখছিস? তোকে দেখছি। আমাকে আজকে নতুন দেখছিস মনে হয়। তা না, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। ভাবছি সত্যিই কি এটা তুই না অন্য কেউ। আচ্ছা, এটা পড়ার জন্য ধন্যবাদ। তাকিয়ে থাকতে হবে না, আর ধন্যবাদও দিতে হবে না। এখন চল কিছুক্ষণ হাঁটি। তারপর দুজন একসাথে হাঁটতে থাকলো। আসমা কথা বলছে আর সুহান নির্বাক শ্রোতার মতো ওর কথা শুনছে আর ওকে দেখছে। আজকে আসমাকে খুবই সুন্দর লাগছে। সুহান ভাবছে এখনই ওকে ভালোবাসার কথা বলে দেবে, কিন্তু তার আগেই আসমা বলল, চল ফুচকা খেয়ে আসি। চল। আসমা সুহানকে নিয়ে ফুচকা খেতে গেল। তারপর দুজনেই মিলে ফুচকা খাওয়ার পর নদীর পাড়ে একটা বেঞ্চে দুজনেই বসে আছে। আসমা বলল, আচ্ছা, তুই না আমাকে কিছু বলতে চাইছিলি? তুই তো কিছু বলতে চাইছিলি। আগে তুই বল, তারপর আমি বলবো। না, আগে তোরটা বলবি। আচ্ছা আমি বলবো একটু পরে, দাঁড়া একজনকে ফোন করে নেই। আসমা কাকে জানি ফোন করলো আর বলল, কোথায়? তাড়াতাড়ি আসো, আমরা সে কখন থেকে বসে আছি। কার সাথে কথা বললি আর কে আসবে? আসলেই দেখতে পারবি। আচ্ছা সোহান, মনে কর তুই একজনকে ভালোবাসিস কিন্তু বলতে পারছিস না, কিন্তু হঠাৎ করেই সে যদি তোকে প্রপোজ করে তাহলে কি করবি? অবশ্যই রাজি হব। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। তার মানে ওকে আমাকে ভালোবাসে? তুই আগ্রহ নিয়ে কেউ জিজ্ঞেস করলাম কাকে ভালোবাসিস তুই। বলবো একটু পরে, এখন ঝালমুড়ি খাবো দুজনে, তার ভিতরেও চলে আসবে। কে আসবে? আসলেই দেখতে পাবি। তারপর দুজনেই মিলে জালমুড়ি খেতে লাগলো।
এরই মধ্যে একটা ছেলে এসে আসমাকে বলতে লাগলো। ও কি সোহান? হ্যাঁ। তারপর ছেলেটা সুহানকে বলতে লাগলো। তোমার কথাও যে কতবার বলেছে তার কোনো ঠিক নেই। তুমি নাকি ওর লাইফের খুবই গুরুত্বপূর্ণ একজন। সুহান আসমাকে জিজ্ঞেস করলো। ছেলেটা কে? ও রাব্বি, আর আমি ওকেই ভালোবাসি। আসমার মুখে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই সুহানের মনে হলো কেউ তার বুকে চাবুক দিয়ে আঘাত করতেছে। আসমাকে দেখে মনে হচ্ছে ও খুবই খুশি। সুহান কোনো রকমে চোখের পানি আটকে হাসি মুখে আসমাকে বলল। কবে থেকে? আগে তো বললি না। ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ওকে কখনো বলা হয়নি। আমাদের পাশেই ওর বাসা। ওই আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আর আমার জন্মদিনের পার্টির পর ও আমাকে প্রপোজ করে। আমি প্রথমে খুবই অবাক হয়ে গেছিলাম, কারণ এর আগে কখনোই ও আমার সাথে কথা বলে নাই। আমি শুধু ওকে দূর থেকে দেখতাম। ও প্রপোজ করায় আমি এতটাই অবাক হয়ে গেছিলাম যে কিছুই বলতে পারছিলাম না। তারপর ও বলে যে আমাকে সময় নিতে। তারপর আমি আজকে ওকে হ্যাঁ বলি তোর সাথে পরিচয় করিয়ে দিতে আসলাম। ও, ভালো করেছিস। তুমি তাহলে ওর লাইফের বিশেষ ব্যক্তি। আজকেও বলেছিল যে আমাকে ও বিশেষ কারোর সাথে পরিচয় করিয়ে দিবে। হ্যাঁ, আমার খুব ভালো একজন বন্ধু। ছিল একটা কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে তোর আড্ডাতে। তুই না আজকে হোটেল থেকে ছুটি নিলি? হ্যাঁ, কিন্তু আমাকে এখন এক জায়গায় যেতে হবে। আমি তোকে এখনই বলতাম, কিন্তু তার আগেই রাব্বি ভাই চলে এসেছে। আচ্ছা, তোমার যখন কাজ আছে তাহলে তোমাকে আর আটকে রাখা ঠিক হবে না। আচ্ছা যা, তাহলে কালকে কলেজে কথা হবে। সুহান ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলো। ওখানে আর এক মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখে বাসায় এসে শুয়ে পড়ল। কিছু ভালোই লাগছিল না তার। সুহান কি করে পারত আসমাকে অন্য কারোর সাথে দেখতে? সে ভেবেছিল আসমা হয়তো তাকে ভালোবাসে, কিন্তু আসমা সুহানকে শুধুই ওর একজন ভালো বন্ধু ভাবত। সুহান বুঝতে পারছে না এরপর কিভাবে আসমার সাথে স্বাভাবিক হয়ে কথা বলবে। আসমার সাথে পরিচয় হবার পর কিছুদিনের জন্য সুহান ভুলেই গেছিল তার আসল পরিচয় কি। যখন তাকে সবাই অপমান করত তখন অনেক খারাপ লাগতো, আর এখন তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এভাবে অনেকক্ষণ বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না তার। কিভাবে ঘুম আসবে? চোখ বুঝলেই তো আসমার মুখটা ভেসে ওঠে। তবে সুহানের আজকে একটা ব্যাপার খুবই অদ্ভুত লেগেছে। প্রতিদিন আসমা এই সময়ে তাকে ফোন দেয়, কিন্তু আজকে তো দিল না। তাই সুহানি ফোন দিল, কিন্তু আসমার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিল, কিন্তু ওয়েটিং। হয়তো রাব্বির সাথে কথা বলছে, তাই হয়তো সুহানের কথা মনে নেই। এখন হয়তো আসমার কাছে তার থেকে রাব্বি গুরুত্বপূর্ণ। থাকবেই না কেন? সুহান তো ওর শুধু বন্ধু, আর রাব্বি তো ওর ভালোবাসা। সুহান এসব কথা ভাবছে, আর তার চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে আসমা নামটা ভেসে উঠল। চোখের পানি মুছে সুহান কল রিসিভ করলো। কি করিস? শুয়ে আছি, তুই কি করিস? রাব্বির সাথে কথা বললাম এতক্ষণ, তুই তো তাড়াতাড়ি চলে আসলি। আমার কাজ ছিল, তাই তো আগে চলে এসেছি। জানিস রাব্বি আমার প্রতি কত কেয়ারিং। আমি বাসায় আসছি কিনা, খেয়েছি কিনা সবকিছু খবরও রাখে। ও আমাকে অনেক ভালোবাসে। আমি খুবই ভাগ্যবান যে ওর মতো একজনকে পেয়েছি। ভালো, আমার খুবই ঘুম পেয়েছে, রাখছি এখন। আচ্ছা। সুহান তার চোখের পানি আর কন্ট্রোল করতে পারছিল না, তাই তাড়াতাড়ি ফোন রেখে দিল। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারো প্রশংসা শুনতে হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নাই। আগে আসমা ফোন দিলে সুহানের খোঁজ খবর রাখতো, আর এখন আসমার খোঁজ খবর অন্য কেউ রাখে। হয়তো আসমা রাব্বির সাথেই অনেক সুখে থাকবে। সুহান না হয় আসমার বন্ধু হয়েই সারা জীবন থাকবে। একটা দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাবে। সকালে ঘুম থেকে উঠে সুহান দেখলো অনেক সময় হয়ে গেছে। রাতে ঠিক মতো ঘুমাতে পারে নাই, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারে নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজে গেল। কলেজে গিয়ে সে দেখলো আসমা এখনো আসেনি। একা একা একটা বেঞ্চের উপর বসে আছে। ক্লাসের সময় হয়ে গেল, কিন্তু আসমা এখনো এলো না। তাই সুহান আসমাকে ফোন দিল। হ্যালো, কোথায় তুই? কলেজে আসবি না? আজকে আসবো না, রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। গতকালকেও তো আসমার সাথে কথা বললাম, তখন তো বললো না যে আজকে কলেজে আসবে না। হয়তো আমাকে বলার প্রয়োজন মনে করেনি। সুহান একাই ক্লাস করলো, তারপর বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে হোটেলে যাবার জন্য রওনা দিল। সুহান রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে। কেন যে আসমার সাথে পরিচয় হলো, তাহলে হয়তো এখন কষ্ট পেতাম।
জীবনের সবকিছুতেই তো অবহেলিত হয়ে এসেছি, তাহলে ভালোবাসার বেলায় তার ব্যতিক্রম কেন হবে? সুহান এসব ভাবছে আর হাঁটছে। তখনই দেখলো আসমা আর রাব্বি বাইকে করে যাচ্ছে। রাব্বি বাইক চালাচ্ছে আর আসমা ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। সুহান আর ওদের ডাক দিল না, ওরা ওদের মতো যাচ্ছে। সুহান তাড়াতাড়ি হোটেলে চলে গেল। তারপর সুহান হোটেলে কাজ করতে লাগলো। আজকে কেন জানি তার কাজ করতেও ভালো লাগছিল না। অন্যমনস্ক হয়ে খাবার নিয়ে একটা টেবিলে গেল। অসাবধানতাবশত কিছু খাবার একটা মেয়ের গায়ে পড়লো। তখনই মেয়েটা রেগে গিয়ে সুহানকে বলল, ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার জামাটা নষ্ট করে। জানিস তোর থেকে আমার জামার দাম বেশি। এর ভিতরে ম্যানেজার চলে আসলো। এসে বলল, কি হয়েছে এখানে? এই ছোট লোকটা আমার গায়ে খাবার ফেলে দিয়েছে। আমরা খুবই দুঃখিত ম্যাম, দয়া করে আর রাগারাগি করবেন না, তাতে আমাদের হোটেলের সম্মান নষ্ট হবে। আমরা ওর বিচার করব। ফাহান, তুমি আমার সাথে এসো। ম্যানেজার সুহানকে নিয়ে একটা রুমে গেল। তারপর বলতে লাগলো, তোমার কি কাজ করার ইচ্ছা নেই? মাঝে মাঝে ছুটি নাও, সময় মতো আসো না। তার উপরে আবার আজকে যে ঘটনা ঘটালে, এরপর আর তোমাকে কাজে রাখা সম্ভব নয়। স্যার, দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। কথা দিচ্ছি এরপর আর আমার নামে কোনো অভিযোগ আসতে দেব না। মাপ করতে পারি এক শর্তে। এখন গিয়ে ওই মেয়েটার কাছে সয় বলবে। সে যদি মাফ করে তাহলে তোমার চাকরি থাকবে। ঠিক আছে স্যার। তারপর সুহান মেয়েটার কাছে গিয়ে বলল, সরি ম্যাম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। দিলাম মাফ করে, এখন যা। দুনিয়াটা বড় অদ্ভুত, অপরাধ না করে মাপ চাইতে হলো। আর মেয়েটা যা বলেছে ঠিকই বলেছে, আমার থেকে তার জামার দামও অনেক বেশি। সুহান সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে আসমাকে কল দিল, কিন্তু ওয়েটিং। অনেকবার কল দিল, তাও ওয়েটিং। বিছানায় শুয়ে সুহান ভাবছে, ওর কাছে কি আমি এতটাই মূল্যহীন যে একবার আমাকে কল দিতেও পারলো না? ওকে তো আর আমি ভালোবাসতে বলছি না, আমি তো শুধু ওর বন্ধু হয়েই থাকতে চাইছিলাম। এগুলো ভাবতে ভাবতে সুহান একটা সময় ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নিল, কিন্তু যে আশায় সুহান ফোন হাতে নিয়েছিল তা পূরণ হয়নি। আসমা তাকে একটিবারও কল করেনি। হয়তো আসমার কাছে এখন রাব্বেই সব। সুহান ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসলো, কিন্তু পড়ায় একদমই মন বসছিল না তার। তারপরও পড়ার চেষ্টা করতে থাকলো। পড়া শেষ করে কিছু খেয়ে কলেজে গেল। গিয়ে দেখলো আসমা এখনো আসেনি। তাই একা একা একটা বেঞ্চের উপর বসে সময় কাটালো। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আসমা আসলো। তখন সুহান বলল, এত দেরি হলো কেন আজকে? আর বলিস না, গতকাল অনেক রাত পর্যন্ত রাবির সাথে কথা বলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। রাতে তোকে অনেকবার কল দিয়েছিলাম। সরি, আমি খেয়াল করিনি। রাবির সাথে কথা বলে ঘুমিয়ে গেছিলাম, তাই মনে ছিল না। প্লিজ কিছু মনে করিস না। আরে না, মনে করার কি আছে। আচ্ছা, বিকালে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব, ঠিক আছে? না, বিকালে যাওয়া যাবে না, হোটেল থেকে আমাকে ছুটি দিবে না। তাহলে কালকে কলেজ টাইমে যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে অনেক খুশি লাগছে, কারণ কালকে আসমার সাথে ঘুরতে যেতে পারবো। এত খুশি হয়ে কাজ না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলে যেতে হবে। দেরি করলে চাকরি থাকবে না, আমাকে আর কোনো সুযোগও দিবেন না। সুহান ঠিক সময়ে হোটেলে চলে আসলো। তারপর নিজের কাজ করতে লাগলো। সুহানকে দেখে ম্যানেজার বলতে লাগলো, প্রতিদিন এভাবে ঠিক সময় আসবে আর ভালোভাবে কাজ করবে। জি স্যার। আজকে কাজ করেও সে কেন জানি অনেক আনন্দ পাচ্ছে। হয়তো আসমার জন্য, কারণ কালকে সুহান আসমার সাথে নদীর পাড়ে ঘুরতে যাবে। অনেকদিন পর আসমার সাথে আড্ডা দিবে। ভাবতেই সুহানের অনেক ভালো লাগছে। কাজ শেষ করে বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ার পর ভাবলো আসমাকে একটা ফোন দিবে। যেই বাবা সেই কাজ। সুহান আসমাকে ফোন দিল, কিন্তু ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিল, তাও ওয়েটিং। তারপর সুহান বিরক্তি নিয়ে বলল, তোর মুডটাই খারাপ হয়ে গেল। আরে আমি এত চিন্তা করছি কেন? কালকে তো আসমার সাথে কথা হবেই। এই ভেবে সুহান ঘুমিয়ে পড়ল। সকালে কলেজে গিয়ে দেখলো আসমা এখনো আসেনি। আগে আসমা সব সময় সুহানের আগেই কলেজে আসতো। ইদানিং আসমা কলেজে খুবই লেট করে আসে। হয়তো রাতে রাব্বির সাথে কথা বলে, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। সুহান মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে রইল। কিছুক্ষণ পর আসমা আসলো। কি রে, এভাবে বেঞ্চের উপর বসে কি ভাবছিস? কিছু না, তোর জন্য অপেক্ষা করছি। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা না, এখন চল নদীর পাড়ে যাই। চল। তারপর সুহান আর আসমা নদীর পাড়ে ঘুরতে গেল। বেঞ্চের উপর বসে দুজনে কথা বলছে। হঠাৎ আসমা কারে যেন ফোন দিয়ে আসতে বলল। কারে আসতে বললি? রাব্বিকে। মুহূর্তের মধ্যেই সুহানের মনটা খারাপ হয়ে গেল।
আর ভাবতে লাগলো। তার মানে আসমা আমার জন্য আসেনি, রাব্বির সাথে ঘুরতে এসেছে আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রাব্বি আসলো। রাব্বি আর আসমা কথা বলছে আর সুহান বুকার মতো বসে আছে। তখন হঠাৎ করে আসমা বলল, আমার প্রচুর পানির পিপাসা লাগছে। সুহান, তুমি গিয়ে 1 বোতল পানি কিনে নিয়ে আসো প্লিজ। আচ্ছা, তোমরা কথা বলে আমি নিয়ে আসছি। মনে হচ্ছে ওদের সেবা করার জন্যই আমাকে নিয়ে আসছে। আমাকে এখানে এনে এইভাবে অপমান না করলেও পারতো আসমা। সুহান পানি নিয়ে বেঞ্চের এই জায়গায় আসলো। এসে দেখে ওরা নাই। তারপর সুহান ওদের খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখলো ওরা অন্য এক জায়গায় বসে কথা বলছে। সুহান পিছন দিকে ছিল আর সেখানে অনেক গাছও ছিল, যার কারণে ওরা সুহানকে দেখতে পায়নি। সুহান ওদের কাছাকাছি আসতেই শুনতে পেল, আসমা, তোমাকে কিছু একটা বলতে চাই, জানি না তুমি কিভাবে নিবে। আমি কিছুই মনে করব না, তুমি বলো। সোহানকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মানে কি বলছো তুমি? দেখ আসমা, একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। শুধু আমি না, সবাই বলবে এটা। তুমি সোহানকে শুধু বন্ধু ভাবলেও আমার মনে হয় সে তোমাকে অন্য কিছু ভাবে। তুমি যখন ওই দিন সোহানকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন সোহানকে দেখে মনে হচ্ছিল ও একদমই খুশি হয়নি, আর তাই হয়তো ও কাজের বাহানা দিয়ে চলে গেছিল। দেখো, আমি সোহানকে শুধুই আমার একজন ভালো বন্ধু মনে করি। আমি সেটা জানি, কিন্তু এখানে কথা হচ্ছে যে সোহান তোমাকে কি ভাবে। আর কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার প্রেমিকার কোনো ছেলে বন্ধু থাকুক। তুমি শুধু শুধুই সোহানকে সন্দেহ করছো, আর ও তো আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে। তুমি শুধুই অযথা টেনশন করছো। দেখো আসমা, ও তোমার ভালো বন্ধু, তাই হয়তো এখন তুমি এই কথা বলছো। কালকে যখন ও আমার নামে তোমাকে বলবে যে আমি অন্য মেয়েকে নিয়ে ঘুরি, তখন তুমি সত্যিটা না জেনে আমাকে সন্দেহ করবে। আর বেশিরভাগ সম্পর্ক এর জন্যই নষ্ট হয়। আর একজন মানুষের কাছে দুইজন সমান গুরুত্ব হতে পারে না। আর আমি চাই না যে তুমি সোহানের সাথে কথা বলো। আর তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, আমি না সোহান? এটা কেমন প্রশ্ন রাব্বি? তোমরা দুজনেই আমার লাইফে সমান গুরুত্বপূর্ণ। তোমাকে আমি ভালোবাসি আর সোহান আমার বন্ধু। আর কোনো কারণ ছাড়া কিভাবে আমি সোহানের সাথে সম্পর্ক নষ্ট করতে পারি? আচ্ছা, তোমার সোহানের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি কোনোদিন সোহান তোমাকে প্রপোজ করে তখন। আশা করি এমনটা কখনো আসবে না। যদি এমনটা হয় তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই। আমার জন্য কেন আসমার রিলেশন ভেঙে যাবে? ও তো আমাকে শুধু ওর বন্ধু ভাবে, আমি শুধু ওকে ভালোবাসি। আর রাব্বি হয়তো চায় না যে আসমা আমার সাথে কথা বলুক। আমি না হয় ওদের থেকে দূরে চলে যাব। তারপর কিছুক্ষণ পর পানি নিয়ে ওদের কাছে গেলাম। আচ্ছা, তোমরা কথা বলে আমি যাই। কেন? তুইও আমাদের সাথে থাক। না, তোরা আড্ডা দি, আমার আবার হোটেলে যেতে হবে। আচ্ছা, যাও। তারপর সুহান ওদের ওখান থেকে চলে গেল, কারণ সুহান চায় না তার জন্য ওদের সম্পর্ক নষ্ট হোক। তাই ওদের আর বিরক্ত না করে বাসায় চলে গেল। বাসায় এসে গোসল করে কিছুক্ষণ শুয়ে থেকে হোটেলে গেল। সুহান আজকেও ঠিক সময়ে হোটেলে চলে আসলো, তাই ম্যানেজারের কাছে তাকে বকা খেতে হলো না। তারপর কাজগুলোও ঠিকভাবে করতে লাগলো। সুহান রাতে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছে, এখন থেকে আসমাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। জানো, এটা ভুলে থাকা আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। আমার ভালোবাসা কোনোদিনও সফল হবে না। বরং এভাবেই চলতে থাকলে কোনোদিন জানি আসমাকে প্রপোজ করে বসে, তখন তো আমাকে অনেক খারাপ ভাবতো আর বন্ধুত্বটাও নষ্ট করে দিবে। এখন থেকে কলেজে যতটা সম্ভব কম কথা বলতে হবে ওর সাথে, তাহলে তো আর মায়া পড়বো না। সুহান আজ রাতে আর আসমাকে ফোন দিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেল। আজ সে ক্লাস শুরু হওয়া মাত্রই কিছুক্ষণ আগে কলেজে গেল। গিয়ে দেখলো তার আগেই আসমা চলে এসেছে। ক্লাসের সময় হয়ে গেছে, তাই আর আসমার সাথে তেমন কথা বলল না। তারপর ক্লাস করে সুহান আসমার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। আগের তুলনায় অনেক কম কথা বলল আসমার সাথে। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেলে গেল। কাজ করতে করতে হঠাৎ একটা টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সুহান, কারণ সেখানে রাব্বি ছিল আর ওর পাশে একটা মেয়ে বসা ছিল। তারপর সুহান একটু আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলো। বাবু, তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? আসলে বাবু, ইদানিং একটু ব্যস্ত ছিলাম তো তাই।
এখন থেকে তোমাকে অনেক সময় দিব। রাগ করো না বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। ওদের কথা শুনে তো সুহান অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, তার মানে রাব্বি আসমাকে ধোকা দিচ্ছে। আরো একটা প্লে বয়, না জানি আরো কত মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। কাজ শেষ করে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি আসমাকে যদি রাব্বির কথা বলি তাহলে হয়তো বিশ্বাস করবেন, কারণ একদিন রাব্বি ওকে পার্কে যেভাবে বলেছে তার জন্য হয়তো আমাকেও ভুলও বুঝতে পারে। তো এটা যদি না বলি তাহলে হয়তো পরবর্তীতে ওর অনেক ক্ষতি হতে পারে। আর যা বুঝলেও রাব্বি মোটেও ভালো না, নাও আমাকে ভুল বুঝলেও আমাকে এই কথাটা ওকে বলতেই হবে, নয়তো ওর অনেক ক্ষতি হবে। আমি চাই না আসমার কোনো ক্ষতি হোক। পরের দিন কলেজে গিয়ে সুহান আসমার আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আসমা আসলো আর সুহান আসমাকে বলল, আসমা, আমি তোকে কিছু বলতে চাই, জানি না তুই কি মনে করবি। আমি কিছুই মনে করব না, তুই বল। গতকালকে রাব্বি আমার হোটেলে এসেছিল একটা মেয়েকে নিয়ে। তারপর আমি ওদের সব কথা শুনলাম। ওরা একে অপরকে ভালোবাসে, আর আমার মনে হয় ও একটা প্লে বয়। ও তোকে ভালোবাসেন, ও শুধু তোকে ব্যবহার করতে চায়। তোর সাহস কি করে হয় রাব্বির সম্পর্কে এসব কথা বলার? তোকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। রাব্বির সাথে আমার সম্পর্ক নষ্ট করে তোর কি লাভ? ও বুঝেছি, ভালোবাসিস আমায়। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু আজকের পর আমি ভুলে যাব যে আমার তোর মতো কোনো বন্ধু ছিল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। ওই দিন পার্কে রাব্বি ঠিকই বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। যা আমার সামনে থেকে। সুহান চোখের পানি মুছে সেখান থেকে চলে আসলো। আসমা রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, তাই আসমার সুহানের কথা বিশ্বাস হচ্ছে না। কিন্তু ও যে সুহানকে কলেজে সবার সামনে থাপ্পড় মারবে তা সুহান কল্পনাও করেনি। কিন্তু সুহান আসমাকে কি করে বিশ্বাস করাবে যে সে যা বলেছে সব সত্যি? সুহান জেনে শুনে কিভাবে আসমার ক্ষতি হতে দিতে পারে? আসমা সুহানকে ভালো না বাসলেও সে তো বাসে। তারপর সুহান সেখান থেকে ক্লাসে চলে গেল। আসমার সাথে পরিচয় হবার পর এই প্রথমবার আসমা সুহানের সাথে একই বেঞ্চে বসে নাই। সুহান আগে থেকেই সামনের বেঞ্চে বসেছিল। ভেবেছিল আসমা তখন হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, এখন ঠিকই তার পাশে বসবে। কিন্তু সুহানের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আসমা পিছনের বেঞ্চে বসলো। সুহান অনেক কষ্টে ক্লাস করলো। ক্লাস শেষ হবার পর আসমা সুহানকে রেখেই একা চলে গেল। আসমার এই অবহেলায় সুহানের খুবই কষ্ট হচ্ছে। তারপর সুহান কলেজ থেকে বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেলে চলে গেল। এদিকে আসমা বাসায় গিয়ে ভাবতে লাগলো, সোহান আমার সাথে এমনটা করবে কখনো কল্পনাও করিনি। শেষ পর্যন্ত রাব্বির কথাই সত্যি হলো। সেদিন যদি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। সোহানের চিন্তা ভাবনা এতটা খারাপ তা আগে বুঝতে পারি নাই। তারপর আসমা বিকালে রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে গেল। রাব্বি আসমার মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আসমা, তোমার মন কি খারাপ? কখনো ভাবতেই পারি নাই যে আমার জীবনে এইরকম একটা ঘটনা ঘটবে। কি হয়েছে? সোহান যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। ওকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম। ওর কত বড় সাহস তোমার সম্পর্কে বাজে কথা বলে। কি বলেছে? তোমাকে নাকি ও কোন মেয়ের সাথে দেখেছে। তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথেই ওকে থাপ্পড় মেরেছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করেছি। সেদিন তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। যা হবার হয়েছে, এটা নিয়ে আর চিন্তা করো না। তুমি যা করেছো ভালোই করেছো। ওই দিন তো আমার কথা বিশ্বাস করলে না, আর এখন নিজেই তো দেখলে। আমার আগে সন্দেহ হয়েছিল। ওকে দেখে আমার মোটেও ভালো ছেলে মনে হয়নি। ও তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করেছে, তারপর তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সব সম্পত্তি ওর নামে করতে চেয়েছিল। ঠিকই বলেছ, কিন্তু ও আর সেই সুযোগ কখনো পাবে না। আচ্ছা, এখন এইসব বাদ দাও, চলো আমরা সামনের দিকটাই যাই। সুহান হোটেলে এসে কাজ করতে লাগলো। কাজ শেষ করে রাতে বাসায় গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আবার আমি একা হয়ে গেলাম। আসমাকে কি করে বোঝাবো যে রাব্বি ভালো ছেলে নয়? আমার নম্বরও ব্ল্যাক লিস্টে রেখেছে। ও রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। একদিন আগেও কলেজের সবাই জানতো আমরা দুজন খুব ভালো বন্ধু, আর আজকে সেই আসমাই আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। এতটা অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত না। কয়েকবার পরীক্ষা করে দেখতে পারতো যে আমি সত্যি বলছি না মিথ্যে। কালকে কলেজে যাওয়ার পর আসমাকে আবার বুঝতে হবে। ও আমাকে যতই অপমান করুক না কেন, ওর সামনে আমাকে সত্যিটা তুলে ধরতেই হবে। সুহান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লো। তারপর কলেজে গেল। কলেজে গিয়ে দেখলো আসমা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। সুহান সেখানে গিয়ে আসমাকে বলল, আসমা, তোর সাথে আমার কথা আছে।
তোকে বলেছি না তুই আর কখনো আমার সামনে আসবি না, আর কখনো আমার সাথে কথা বলবি না, তারপরও বেহায়ার মতো কেন আবার আমার কাছে এসেছিস? দেখ আসমা, তুই আমাকে যা বলার বল, দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস কর। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তাই এখন তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না। তুই একবার চিন্তা করে দেখ, আমি সত্যি বলছি না মিথ্যে। অনেক হয়েছে, আর একবারও রাব্বির সম্পর্কে বাজে কথা বলবি না। তোর কপাল ভালো যে আমি তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই আমার সেই বন্ধুত্বের সুযোগ নিলি। তোর কি মনে হয় রাব্বির সম্পর্কে এসব বললেই আমি রাব্বিকে ভুল বুঝবো, তারপর তোকে ভালোবাসবো? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তুই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস? তোর সাথে বন্ধুত্ব করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আর এখন তা বুঝতে পারছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। এই বলে আসমা চলে যেতে লাগলো। তখনই সুহান আসমার হাত ধরে ওকে কিছু বলতে যাবে, তার আগেই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই কোন সাহসে আমার হাত ধরলি? আরে তোর তো মনে হয় জন্মেরই ঠিক নেই। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে করুণা করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই তার যোগ্য নস। তোর মতো ইতিম ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসবে না। সুহানের চোখ দিয়ে পানি ঝরছে। সুহান চোখের পানি মুছে বলতে লাগলো, এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ঠিক নয় যে আমি তোর টাকার লোভে তোকে ভালোবাসি। তুই ঠিকই বলেছিস, আমার হয়তো জন্মেরই ঠিক নেই, তাই তো আমি জানি না যে কে আমার বাবা। তোর সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত আমার জীবনে কখনো খুশি আসেনি। তুই ঠিক বলেছিস যে আমি একটা এতিম ছেলে। তোর সাথে পরিচয় হওয়ার পর আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একটা এতিম ছেলে। আজকে তুই মনে করি তুই ভালোই করেছিস। আজকের পর থেকে এতিম ছেলেটা তোকে আর বিরক্ত করবে না। তবে একটা কথা মনে রাখ, একদিন ঠিকই তুই আমার কথা বুঝবি, হয়তো আমি তখন থাকবো না। তারপর সুহান সেখান থেকে চলে এসে একটা বেঞ্চের উপর বসে আছে আর চোখের পানি ফেলতেছে। হঠাৎ করে সাকিব সুহানের কাছে এসেই, ঠাস ঠাস, তোর সাহস কি করে হয় আসমার হাত ধরার? এতদিন আসমার জন্য তোকে কিছু বলতে পারি নাই, ভেবেই পাচ্ছি না যে তোর মতো ছেলের সাথে আসমা কি করে বন্ধুত্ব করলো। যাক, অবশেষে আসমা ওর ভুল বুঝতে পেরেছে। আজকে তোকে এমন মারবো যে আর কোনোদিনও আসমাকে পিছতে পারবি না। তারপর সাকিব আর তার বন্ধুরা সুহানকে অনেক মারলো। সুহান কোনো কিছুই বলতে পারলো না, শুধু মুখ বুজে সব সহ্য করছে আর ভাবছে, আমি তো আসলে কোনো ক্ষতি করিনি, শুধু সাহায্য করতে চাইছিলাম, কিন্তু তার প্রতিদান এইভাবে দিবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। সুহান কোনো মতে বাসায় চলে আসলো। বাসায় এসেই সে শুয়ে পড়লো। হাতে কোনো টাকাও নেই যে ডাক্তার দেখাবে। মারের কারণে সুহানের জ্বর চলে আসলো। তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নেই তার। যখন চোখ খুলল তখন দেখলো সে একটা বিছানায় শুয়ে আছে। তারপর সুহান তার পাশে তাকিয়ে দেখলো যে পাশের বাসার বড় ভাই আছে। সুহান চোখ খুলছে দেখেই তার বড় ভাই বলতে লাগলো, তোর জ্ঞান ফিরেছে, আমি ডাক্তারকে নিয়ে আসি। তারপর সুহানের পাশের বাসার বড় ভাই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার সুহানকে দেখার পর বলল যে তার আর কোনো ভয় নেই, 2-3 দিন পর সুহান বাসায় চলে যেতে পারবে। এটা বলে ডাক্তার চলে গেল। তারপর সুহান বড় ভাইকে বলতে লাগলো, ভাই আমি হাসপাতালে কেন? আমার কি হয়েছিল? আর আমি এখানে এলামই বা কি করে? আমি তোর বাসার পাশ দিক যাওয়ার সময় দেখি তোর রুমের দরজা খোলা। এই সময় সাধারণত তোর রুমের দরজা খোলা থাকে না, তাই ভাবলাম হয়তো কোনো চোর হবে, তাই তোর রুমের কাছে গেলাম আর দেখলাম তুই বিছানার উপর শুয়ে আছিস। তোকে দেখে মনে হলো তুই অ্যাক্সিডেন্ট করেছিস। তারপর কাছে গিয়ে তোকে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তখন তোর গায়ে হাত দিলাম, তোর শরীর গরম ছিল অনেক। তারপর তোকে হাসপাতালে নিয়ে আসলাম, আর আজকে 2 দিন পর তোর জ্ঞান ফিরল। বড় ভাইয়ের কাছ থেকে এসব শোনার পর সুহান তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে লাগলো। মনে করতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তখন বড় ভাই তাকে বলল, তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল। তারপর সুহান বড় ভাইয়ের কাছে তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলল। এত কিছু হয়েছে তোর সাথে, মন খারাপ করিস না, দেখবি একদম ঠিক আসমা ওর ভুল বুঝতে পারবে, আর সেই দিনে এসেও তোর কাছে মাফ চাইবে। হয়তো সেদিন আমি থাকবো না। ধুর, যত সব বাজে কথা, এখন একটু ঘুমা, তোর শরীর খুবই দুর্বল, আমি একটু বাসা থেকে আসি। আচ্ছা ভাই। তারপর সুহান শুয়ে শুয়ে ভাবতে লাগলো, মানুষ বড়ই অদ্ভুত। একসময় আসমা আমাকে বলেছিল আমি যেন আর কোনোদিন নিজেকে এতিম না বলি। সেই আসমাই আমাকে এতিম বলে অপমান করলো। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। কিছুক্ষণ পর ঘুম ভাঙল, দেখলাম বড় ভাই আমার পাশে। যাকে আমার সবকিছু ভেবেছিলাম তার জন্য আজকে আমার এই অবস্থা, অথচ আমার রক্তের কেউ না। তারপরেও আমার জন্য এত কিছু করেছেন, জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। অনেক বেশি কথা বলেছিস তুই, তোকে বলছি ঋণ শোধ করতে, তুই না আমি তোর ঋণ কিভাবে শোধ করবো জানি না। মানে? তুই একদিন যদি আমার বোনকে রক্ত না দিতি তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না।
তাছাড়া তোর মতো ছেলে আমি খুবই কম দেখেছি। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো খারাপ পথে যেত, কিন্তু তুই ঠিক তার উল্টো। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় হবি। 2 দিন হাসপাতালে থাকার পর আজকে সুহানকে রিলিজ দিল। এই 2 দিন বড় ভাই প্রায় সব সময়ই সুহানের পাশে ছিল। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে সুহান বাসায় চলে আসলো। সুহানকে এখন অনেকটাই সুস্থ লাগছে। বাসায় আসার পর রেস্ট নিয়ে হোটেলে গেল। অনেকদিন হোটেলে যায়নি সুহান, তাই সে বুঝতে পারছে ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পর সুহানকে দেখেই ম্যানেজার বলল, তুমি এইখানে কেন? স্যার আমি খুবই দুঃখিত এতদিন না আসার জন্য। আসলে আর কিছু বলতে হবে না। আমি কি তোমার কাছে কিছু জানতে চেয়েছি? এতদিন আসো নাই, ভালো কথা, আর আসতেও হবে না। এই নাও তোমার পাওনা টাকা, আর এইখান থেকে বিদায় হও। স্যার দয়া করে আমার সাথে এমনটা করবেন না। এই চাকরিটা আমার খুব প্রয়োজন। দয়া করে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না। আমি আমার কথাটা একবার শুনি, তারপর যা সিদ্ধান্ত নেবেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যদি আর এক মুহূর্ত এইখানে দাঁড়াও তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না স্যার, তারা দরকার হবে না, তাই চলে যাচ্ছি। তারপর সুহান সেখান থেকে চলে আসলো। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, অবহেলিত জীবনটা তো কম সময় ইতি ঘটবে তা ভাবতে পারিনি। জীবন সংগ্রামে বাঁচতে অনেক যুদ্ধ করেছি। আমি যত উপরে উঠছি মানুষ আমাকে তত নিচের দিকে টেনে নিচ্ছে। জীবনে কখনো কারো ভালোবাসা পাইনি। প্রথমবার কেউ একজন আমার সঙ্গ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে গেছে। আসমা ঠিকই বলেছে, আমার হাতে জন্মেরই ঠিক নেই, তাই তো জানিও না কি আমার বাবা মা। আজকে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয় তাহলে হয়তো আমার লাশটাও দাফন হবে না। এই দুনিয়া বড় অদ্ভুত, যে যুদ্ধ করতে চায় তাকে আরো যুদ্ধ করতে হয়। তবে একটা ইচ্ছে মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদি আমার পরিচয়টা একবার জানতে পারতাম তাহলে আর কোনো কষ্ট থাকতো না। তাহলে কেউ আর বলতে পারতো না যে আমার জন্মের ঠিক নেই। শেষবারের মতো এই পৃথিবীটাকে দেখে নিচ্ছি। আত্মহত্যা করতে যাবো তখনই শুনতে পেলাম, এই আপনাকে বলতেছি না আর বিরক্ত করবেন না। বারবার এসে একই কথা জিজ্ঞেস করেন। বারবার জিজ্ঞেস করলে কি জামাটার দাম কমে যাবে? যেটা কিনতে পারবেন না সেটা নিয়ে পরে আসেন কেন? কোথায় থেকে যে আসে সব রাস্তার মহিলা। সুহান পাশে দোকানের দিকে তাকিয়ে দেখলো দোকানদার একটা মহিলাকে এই কথাগুলো বলছে। সুহান দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দেখেন ভাই, এই জামাটার দাম 800 টাকা, আর মহিলা বারবার এসে বলতেছে তাকে 400 টাকা দিতে। আপনি বলেন ভাই, 800 টাকার জামা 400 টাকায় কিভাবে দিব? তারপর আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এই জামাটা দিয়ে কি করবেন? এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম। আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ওর লেখাপড়া করাই। আমার মেয়েটা আজকে 3 দিন ধরে অনেক অসুস্থ। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজকে মেয়েটা আমার কাছে একটা নতুন জামা চেয়েছে। কোনোদিন ওকে নতুন জামা কিনে দিতে পারিনি। ও খুবই অসুস্থ। হয়তো চিকিৎসার অভাবে আর বেশি দিন ওকে বাঁচাতেও পারবো না। তাই ওর এই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আর সকাল থেকে ভিক্ষে করে এই 400 টাকা পেয়েছি। এগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন মহিলা। ওনার কথা শুনে সুহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারপর সুহান তার নিজের টাকা দিয়ে ওই জামাটা কিনে দিয়ে মহিলাকে বলল, এই নিন, আর চলেন, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কেন নিজের টাকা দিয়ে জামা কিনছো আর আমার মেয়েকে ডাক্তারও দেখাবা? এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি জানি না কি আমার বাবা মা। আমি একটু আগে আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তা করতে দেয়নি। হয়তো উনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন। এখন আমি বাঁচবো আমার মা আর বোনের জন্য বাঁচবো। আজ থেকে আপনি আমার মা, আর আপনার মেয়ে আমার বোন। কিন্তু তুমি কেন আত্মহত্যা করতে গেছিলে? তারপর সুহান মহিলাকে তার জীবনের সব কিছু বলল। কেঁদো না বাবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। তারপর সুহান ওই মহিলার বাসায় গেল। গিয়ে মহিলার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেল। 3 দিন পর আজকে মেয়েটি সুস্থ হলো। সুহানকে দেখে মেয়েটি বলতে লাগলো, মা উনি কে? আজ থেকে আমি তোর বড় ভাই। তোমার নাম কি? জান্নাত। কিন্তু তুমি আমার বড় ভাই কি করে হলে? তারপর মা জান্নাতকে সবকিছু খুলে বলল। জানো ভাইয়া, আমার সাথে না কেউ ভালো ব্যবহার করে না। স্কুলের সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন ভাবতাম যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতো না। সুহান জান্নাতকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ এখন তোর ভাই আছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত সুস্থ হলে ওকে আর মাকে নিয়ে হাসপাতাল থেকে আমার বাসায় নিয়ে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো তিনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন, তাই হয়তো আমাকে জীবিত রেখেছে। কিন্তু আর একটা জিনিস ভেবে খুবই চিন্তা হচ্ছে, সেটা হলো কিভাবে পরিবারের খরচ চালাবো। বাসার সামনে বসে এগুলো ভাবছি, তখনই বড় ভাই বলল, সোহান, তোর বাসায় এরা কারা? তারপর সুহান বড় ভাইকে সবকিছু খুলে বলল। ভালোই হয়েছে তুই একটা পরিবার পেলি। তা তোকে এত চিন্তিত লাগছে কেন?
হাসপাতালে থাকার কারণে তো হোটেলে যেতে পারি নাই, তাই চাকরিটা চলে গেছে। আমি ভাবছি কিভাবে খরচ চালাবো। এত ভাবতে হবে না, তোর তো হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে, আমি তোকে অন্য একটা হোটেলে কাজ দিয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো আমি এতদিনে বেঁচেই থাকতাম না। আর কখনো এই কথা বলবি না। আর সন্ধ্যার সময় তৈরি থাকিস, তোকে নিয়ে সেই কাজের জন্য যাব। আচ্ছা ভাই। তারপর সুহান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বাসার কাছে একটা স্কুলে গেল। জান্নাতকে সেখানে ভর্তি করিয়ে দিল। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর সুহান একটু ঘুমিয়ে পড়ল। তারপর সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে তার পরিচিত একটা হোটেলে গেল। সুহানের বড় ভাই হোটেল ম্যানেজারের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর সুহানকে ডাকলো। তাকে জিজ্ঞেস করলো যে সে কোন সময় থেকে কাজ করতে পারবে। সুহান আগের হোটেলে যেই সময়ে কাজ করত ওই সময়ের কথা বলল। হোটেলের ম্যানেজার তাকে কালকে থেকে কাজে যোগ দিতে বলল। তারপর সুহান সেখান থেকে বাসায় চলে আসলো। রাতে সে শুয়ে শুয়ে ভাবছে, সবকিছু এত সহজে হয়ে যাবে তা ভাবতে পারি নাই। বড় ভাই আমার জন্য যা করেছে হয়তো আপনজনরাও তা করতো না। উনি খুবই ভালো একজন মানুষ। এতদিন ভাবতাম এই দুনিয়ায় আমি একা, কিন্তু এখন আমি খুবই খুশি, কারণ আমার মা আছে, জান্নাতের মতো একটা বোন আছে। এখন থেকে আর নিজেকে কখনো একা মনে হবে না। শুধু একটা জিনিস অপূর্ণ থেকে গেল, সেটা হলো আসমা। আমি তো ভালো চেয়েছিলাম, কিন্তু আমাকে ভুল বুঝলো, আমাকে অনেক অপমান করলো। যেদিন রাব্বির সত্যিটাও জানতে পারবে সেদিন হয়তো ওরা আমাকে মনে পড়বে, হয়তো ওর সাথে বন্ধুত্ব করাই আমার উচিত হয়নি। যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে হয়তো ওর মায়ায় পড়তাম না, আর এখন কষ্ট পেতাম না। আমার ভালোবাসাটা শুধু একতরফা, কারণ এই ভালোবাসা হয়তো কখনো পূর্ণতা পাবে না। এসব ভাবতে ভাবতে সুহান ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে স্কুলে গেল। জান্নাতকে স্কুলে রেখে সুহান কলেজে গেল। অনেকদিন পর সুহান আজ কলেজে যাচ্ছে। কলেজে যাওয়ার পর সুহান একটা বেঞ্চের উপর একা একা বসে আছে, কারণ এখনো ক্লাসের সময় হয়নি। আগে হলে সুহানের সাথে আসমাও বসে থাকতো, কিন্তু এখন আর তা সম্ভব নয়। দূর থেকে সুহান দেখলো আসমা ওর বন্ধুদের সাথে কথা বলছে। আসমা সুহানকে দেখেনি, কারণ সুহান এমনভাবে আছে যাতে আসমার চোখে তার উপর না পড়ে। আসমা সুহানকে বলেছিল যে সুহানের মুখ যাতে ওর দেখতে না হয়, তাই সুহান যতটা সম্ভব ওর থেকে দূরে থাকে। একটু আগে ভুলবশত ওর দিকে চোখ পড়েছে সুহানের। হঠাৎ সাকিব আসে, সুহানকে বলল, তুই লুকিয়ে লুকিয়ে আসমাকে কেন দেখছিস? আমি ইচ্ছে করে তাকাইনি, হঠাৎ করে চোখ পড়ে গেছে। এতদিন আসমার জন্য তোকে কিছুই বলতে পারে নাই। ওর সাথে থেকে তো খুবই ভাব নিচ্ছি। তা এখন কোথায় গেল তোর সেই ভাব? সুহান কিছু বলল না, মাথা নিচু করে আসে সে। কিরে, কথা বলছিস না কেন? ক্লাসে শুরু হয়ে গেছে, আমি যাই। আরে দাঁড়া, এত তারা কিসের? তার আগে আমাদের একটা কাজ করে দিয়ে যা। কি কাজ? আমাদের জন্য সিগারেট নিয়ে আই। সরি, আমি আনতে পারবো না, অন্য কিছু করতে বলেন। তুই পারবি না, তোর বাপ পারবে। ওই দিনের মারের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই যদি সিগারেট আনতে না যাস তাহলে তোর এমন অবস্থা করব তা তুই ভাবতেও পারবি না। তারপর সুহান বাধ্য হয়ে সিগারেট আনতে গেল, কিন্তু আরেকটা সমস্যা বেঁধে গেল। সেটা হলো সিগারেট আনতে গেলে আসমাদের সামনে দিয়ে যেতে হবে তাকে। বাধ্য হয়ে সুহান নিচের দিকে তাকিয়ে হেঁটে গেল, যাতে আসমাকে না দেখতে হয়। তারপর সিগারেট নিয়ে সাকিবের কাছে দিয়ে সুহান ক্লাসে চলে গেল। দেখেছিস কত বড় সাহস, কলেজ ক্যাম্পাসে হাতে সিগারেট নিয়ে ঘুরে। মিম, তুই এসব ফালতু ছেলের কথা বাদ দে তো। ওর মতো ছেলেরা এছাড়া আর কি বা করতে পারে? তা ঠিকই বলেছিস, ওকে দেখে অনেক ভদ্র ছেলে মনে হলেও ও একটা ফালতু ছেলে। তুই এইরকম একটা ছেলের সাথে যে কি করে এতদিন বন্ধুত্ব করলি আমি তাও ভেবে পাচ্ছি না। আগে কি করছি তা নিয়ে ভাবলে চলবে না, সামনে কি করব তা নিয়ে ভাবতে হবে। তুই ওর কথা বাদ দে তো, অন্য কিছু বল। আচ্ছা বাদ দিলাম, এখন বল রব্বি ভাইয়ের সাথে তোর রিলেশন কেমন চলছে? ভালোই চলছে। সে হলো মহা ব্যস্ত মানুষ, তাই আজকাল আমাকে তেমন সময় দিতে পারে না। দেখিস পাখি যেন আবার খাঁচা ছেড়ে না চলে যায়। দূর, কি যে বলিস না তুই। আরে মজা করলাম, রব্বি ভাইয়া আর যাই হোক সোহানের মতো না। কোথায় ওই ফালতু ছেলেটা আর কোথায় রাব্বি? কার সাথে যে তুই কার তুলনা করিস? আচ্ছা বাদ দে, এখন চল ক্লাসে যাই। চল। সুহান ক্লাসে গিয়ে সবার পেছনের বেঞ্চে বসে পড়ল। আসমার সাথে যখন তার বন্ধুত্ব ছিল তখন ওর সাথেই সামনের বেঞ্চে বসত সে। তখন কেউই সুহানের সাথে খারাপ ব্যবহার করতো না। আর এখন আসমার সাথে বন্ধুত্বও নাই, আর সবার ভালো ব্যবহারও শেষ। সামনের বেঞ্চে সুহানের জায়গা হয় না, তাই পেছনের বেঞ্চে বসতে হয়। সুহান ক্লাস শেষ করে জান্নাতকে ওর স্কুল থেকে নিয়ে বাসায় চলে গেল।
ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিলে সুহান হোটেলে গেল। নতুন হোটেলের ম্যানেজার অনেক ভালো, তিনি সুহানকে অনেক ভালো জানেন। আর এখানে সুহান কাজ করেও অনেক আনন্দ পায়, যা আগের হোটেলে পেত না। ওদিকে আসমা নিজে নিজেই বিড়বিড় করছে। দূর, কিছুই ভালো লাগছে না। এই রাব্বিটা মনে হয় সারাদিন ব্যস্ত থাকে। এখন একবার ফোন দিয়ে দেখি। হ্যালো, কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে? তুমি আগের মতন আর আমার সাথে কথা বলো না, আমাকে সময় দাও না। সরি বাবু, আসলে ইদানিং খুবই ব্যস্ত থাকি তো তাই। এখন থেকে আবার তোমাকে আগের মতন সময় দিব। রাগ করো না বাবু, প্লিজ। আচ্ছা, মনে থাকে যেন। কালকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ঘুমাও বাবু, গুড নাইট। গুড নাইট। রাব্বির সাথে কথা বলার পর এখন অনেক ভালো লাগছে। এখন শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো শাড়ি। সোহান আমার জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছিল। না, ওর কোনো কিছুই আমার কাছে রাখা সম্ভব নয়। কালকে আগে কলেজে যেতে হবে, তারপর ওকে শাড়িটা দিয়ে রাব্বির সাথে ঘুরতে যাব। তার আগে রাব্বিকে বলিনি যে আমাকে আগে কলেজে যেতে হবে। রাব্বির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। আবার দিলাম, তাও ওয়েটিং। কিছুক্ষণ পর রাব্বি কল দিল। সরি বাবু, আসলে একটা বন্ধুর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম। ও, তা কিসের জন্য কল দিলা? আসলে কালকে আমাকে আগে কলেজে যেতে হবে, তারপর কলেজ থেকে তোমার সাথে যাব। আচ্ছা, আমি তোমাকে কলেজ থেকে এসে নিয়ে যাব। আচ্ছা। অনেক রাত হয়ে গেছে, এখনো বাসায় যেতে পারিনি। না জানি না জান্নাত কত চিন্তা করছে। মোবাইলও তো নাই কারো কাছে যে ফোন দিব। আমার কাছে যে মোবাইলটা ছিল ওটা তো আসমার। ওর সাথে যখন বন্ধুত্ব ছিল তখনও আমাকে দিয়েছিল, আর এখন তো বন্ধুত্ব নাই, তাই এখন আর ব্যবহার করি না। প্যাকেটে পুরো যত্ন সহকারে রেখে দিয়েছি। ওকে দিয়ে দিতাম, কিন্তু ও তো আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, তাই আর দেওয়া হয়নি। কোনো একদিন সময় সুযোগ পেলে দিয়ে দিব। বাসায় চলে আসলাম, আসার পরই মা বললো, আজকে এত দেরি হলো কেন? আজকে হোটেলে কাজের চাপ অনেক বেশি ছিল, তাই আসতে দেরি হয়েছে। তো তোমরা খেয়েছো? তোকে ছাড়া কি করে খায় বাবা? জান্নাত তো খাইনি। না। শুধু শুধু এত রাত পর্যন্ত না খেয়ে থাকলে কেন? তোমাদের কত কষ্ট হয়েছে। তুমি অসুস্থ মানুষ, জান্নাত তো ছোট মানুষ, আর কখনো এমন করবে না। তুমি যত যাই বলো না কেন ভাইয়া, আমরা তোমাকে ছাড়া কখনো খাবো না। হয়েছে, আপনার পাকড়ামি করতে হবে না, কারণ সবাই মিলে ভাত খাবো। খেয়ে দিয়ে শুয়ে পড়লো সবাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লো। সুহান মোবাইল নিতে ভুলে গেল, তাই তাড়াতাড়ি করে মোবাইলটা ব্যাগের ভিতর ভরে নিল। সুহান প্রতিদিনই মোবাইলটা নিয়ে যায়, যখন সুযোগ পাবে তখনই দিয়ে দিবে তাই। তারপর জান্নাতকে ওর স্কুলে নামিয়ে দিয়ে সুহানও কলেজে চলে আসলো। এসে সুহান একটা বেঞ্চের উপর বসে আছে। হঠাৎ পেছন থেকে আসমার কণ্ঠের মতো কিছু শুনতে পেল। সুহান পিছনে তাকিয়ে দেখলো আসমা তাকে ডাকছে, আর ওর হাতে একটা প্যাকেটটা সুহানের হাতে দিয়ে বলতে লাগলো, এটা তোর দেওয়া সেই শাড়িটা। আমি চাই না তোর কিছু আমার কাছে থাকুক। এতদিন মনে ছিল না, তাই দিতে পারিনি। তারপর সুহান ব্যাগ থেকে মোবাইলটা বের করে আসমাকে দিয়ে বলল, আমার মতো রাস্তার ছেলের হাতে এটা শোভা পায় না। আপনার মোবাইল আপনার কাছে রাখুন। আপনার সামনে যেতে নিষেধ করেছিলেন, তাই এতদিন দেওয়া হয়নি। ভালো করেছিস, দিয়েছিস। সব জিনিস সবার জন্য না। এই বলে আসমা চলে গেল। তারপর আসমা রাব্বিকে ফোন দিয়ে আসতে বলল। রাব্বি আসার পর দুজন নদীর পাড়ে ঘুরতে গেল। নদীর পাশেই একটা পার্ক আছে, খুবই সুন্দর। পার্কের একটা বেঞ্চের উপর বসে দুজন গল্প করছে। আচ্ছা বাবু, তুমি আমাকে ভালোবাসো তো? এটা কি ধরনের প্রশ্ন রাব্বি? আরে রাগ করো না, আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করলাম। আমি যদি কিছু বলি তুমি রাগ করো না? রাগ কেন করব? আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দিবা? দেওয়ার চেষ্টা করব। বলো কি চাও? আমি তোমার সাথে রুম ডেট করতে চাই আসমা। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? এটা তো আজকালের যুগে কমন ব্যাপার, সবাই এটা করে। সবাই করে তার মানে এটা নয় যে আমাদেরও করতে হবে। আর বিয়ের আগে তো আমি কখনোই এসব করতে পারবো না। বিয়ে তো আমরা করবোই, তাহলে করলে সমস্যা কি? আমরা বিয়ে করব, এখনো করিনি। দেখো আসমা, আমার সব ফ্রেন্ডরাই রিলেশন করে, আর ওরাও ওদের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটও করেছে, আর সবাই এটা করে। আজকালের রিলেশন এমন। তার মানে তুমি আমার সাথে রুম ডেট করে তোমার ফ্রেন্ডদের এটা বোঝাতে চাও যে তুমি আমার সাথে রুম ডেট করেছো? আর আজকালকার রিলেশন কেমন তা জানার প্রয়োজন বোধ আমি করছি না। আমি সেটা বুঝতে চাইনি। আমি তো শুধু তোমার এটা বোঝাতে চাইছি যে এরকমটা কখন সচরাচর হয়ে থাকে।
আমি এটা ভেবে পাচ্ছি না যে তুমি এরকম নিচু চিন্তা ভাবনা কি করে করতে পারো। আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি চললাম। রাগ করে সেখান থেকে চলে আসলাম। এতটা রাগ হয়েছে রাব্বির উপর তা বলার মতো না। ও কি করে আমায় এমন প্রস্তাব দিতে পারে আমি সেটাই ভেবে পাচ্ছি না। তারপর আসমা বাসায় চলে আসলো। আসমার কিছুই ভালো লাগছে না। দুপুরে না খেয়েই শুয়ে পড়লো। বিকালে মিম আসমাকে ফোন দিল। আজকে কলেজে আসলি না কেন? রাব্বির সাথে ঘুরতে গিয়েছিলাম। তোর কণ্ঠ এমন লাগছে কেন? রব্বি ভাইয়ের সাথে কি কিছু হয়েছে? না, ভালো লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা, আমি তোর বাসায় আসছি। ফোনে কথা বলতেও ভালো লাগছিল না। পার্ক থেকে আসার পর রাব্বি আমাকে অনেক কল মেসেজ দিয়েছিল, কিন্তু আমি রাগের কারণে রিপ্লাই দেয় নাই। কিছুক্ষণ পর মিম আসলে ওর সাথে ছাদে গেলাম। এখন আমাকে বলতো তোর কি হয়েছে? আন্টির কাছে শুনলাম এখনো পর্যন্ত নাকি কিচ্ছু খাসনি। রাব্বির উপরে রাগ করেছি। কেন, কি হয়েছিল? ও আজকে পার্কে আমাকে রুম ডেট করতে অফার করেছিল। কি? তা তুই কি বললি? ওর সাথে ঝগড়া করে চলে এসেছি। তা এর সাথে ভাত না খাওয়ার কি সম্পর্ক? আমার কিছুই ভালো লাগছিল না। আমি ভেবে পাচ্ছি না ও এরকমটা কি করে করতে পারে। আমিও ভেবে পাচ্ছি না যে রবি ভাইয়া এটা কি করে বলতে পারলো। আপাতত এসব চিন্তা মাথা থেকে বাদ দে। সুহান হোটেলে এসে কাজ করতেছিল। হঠাৎই শুনতে পেল একটা মেয়ে আর একটা ছেলে ঝগড়া করছে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া। আমিও এটাই চাই। তোমার মতো মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখন তো সব দোষ আমার। তুমি তো ধোয়া তুলসী পাতা। সব সমস্যার মূলে তুমি। সব দোষ আমার উপর চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজেছ। তুমি তোমার ছেলে বন্ধুদের সাথে এত মেলামেশা না করলে তো আর সমস্যা হতো না। ওরা শুধুই আমার বন্ধু, এর থেকে বেশি কিছু না। আর তুমি একটু আমাকে বলবে যে তুমি কোনোদিন আমার সাথে দেখা করতে ঠিক সময় এসেছো? রাতে ফোন দিলে তোমার মোবাইল ওয়েটিং। এমনকি আজকেও আমার এখানে এসে তোমার জন্য ওয়েট করতে হয়েছে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, আর আমার একটু ঘুমের সমস্যা, তাই ঠিক টাইমে আসতে পারি না। আর তোমার সাথে রিলেশন হওয়ার পর আমার নিজের স্বাধীনতা চলে গেছে। আমি কখন কি করব না করব সব তুমি ঠিক করে দাও। কখন খাবো তাও তুমি ঠিক করো। এমনকি আমি শার্ট প্যান্ট পরবো তাও তুমি ঠিক করে দাও। নিজের কাছে মনে হয় যেন আমি ছোট বাচ্চা। আমি তোমাকে ভালোবাসি বিধায় এটা করি, আর তোমার সাথে রিলেশন চালিয়ে যাওয়া আমার পক্ষেও অসম্ভব। তাই আমাদের উচিত হবে আলাদা হয়ে যাওয়া। আমিও তাই চাই। সুহান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। তারপর তাদের কাছে গিয়ে বলল, তাই যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের মাঝে কিছু বলতে পারি? বলুন। আচ্ছা, আপনারা দুজনকে একে অপরকে ভালোবাসতেন? অবশ্যই বাসতাম। আমার মনে হয় আপনাদের কারোর মধ্যেই প্রকৃত ভালোবাসা ছিল না। আপনার এরকম কেন মনে হলো? দেখুন, ভালোবাসার মানে পাওয়া না, ভালোবাসার মানে হলো একে অপরকে স্যাক্রিফাইস করা। কিন্তু আপনারা দুজন কেবল নিজেদের দিকটাই ভেবেছেন। আপনি ভেবেছেন আপনার বয়ফ্রেন্ড আপনার কথা মতো ছিল, আর আপনি ভেবেছেন আপনার গার্লফ্রেন্ড আপনার সব কথা মেনেছিল। কিন্তু কখনো কি দুজনে একে অপরের ইচ্ছে অনিচ্ছে জানতে চেয়েছে? একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করেছেন? তা আপনারা করেননি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন আরেকজনকে কতটা স্যাক্রিফাইস করলেন, তার মাধ্যমে ভালোবাসা ফুটে ওঠে। আমরা কখনো এভাবে ভেবে দেখিনি। এখন থেকে আমরা একজন আরেকজনের ইচ্ছেতে গুরুত্ব দিব। নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে শুরু করব। শুভকামনা আপনাদের জন্য। আচ্ছা ভাইয়া, যদি কিছু না মনে করেন আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? মনে করা কি আছে, করুন। আপনার গার্লফ্রেন্ড আছে? না, একজনকে ভালোবাসতাম, কিন্তু সেটা একতরফা। সে অন্য কাউকে ভালোবাসে। একটা কথা জোর দিয়ে বলতে পারি, ওই মেয়ে জীবনেও অনেক বড় ভুল করলো। হয়তো এর জন্য সে সারা জীবন পস্তাবে। কিন্তু আমি তা চাই না। সত্যি ভাইয়া, আপনার মতো মানুষ হয় না। চলি ভাইয়া, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপর তারা চলে গেল। সুহান খুবই খুশি যে দুটো বাঙ্গা হৃদয়কে মিলিয়ে দিতে পারলো। আসমা রাতে শুয়ে আছে। রাব্বি অনেকগুলো কল দিয়েছে, কিন্তু আসমা কল ধরলো না। তারপর রাব্বি মেসেজ দিল, শেষবারের মতো কলটা ধরো প্লিজ। বলো। আমি খুবই দুঃখিত আসমা, আমার তোমাকে তখন কথাটা বলা উচিত হয়নি। দয়া করে আমাকে মাফ করে দাও, আমি খুবই লজ্জিত। জানো, তোমার উপরে আমার ভীষণ রাগ হয়েছিল তখন। আমি তোমাকে অনেক ভালোবাসি রাব্বি। চলো না আমরা বিয়ে করে ফেলি। আমার বাবা মা অবশ্যই মেনে নেবেন। তাদের কাছে আমার সুখী সব। শান্ত হও আসমা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। এত কথা ফোনে বলা যাবে না। তুমি আমার সাথে দেখা করো নদীর পাড়ে। আচ্ছা ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট। সুহান রাতে শুয়ে আছে। তখনই রেস্টুরেন্টের মেয়েটার কথা মনে পড়ে গেল।
আর সে ভাবতে লাগলো, মেয়েটা আসমাকে নিয়ে যা বলেছিল হয়তো তা কখনো সত্যিই হবে না, কারণ আসমা আমাকে কোনোদিনও ভালোবাসবে না। ও রাব্বিকে অনেক ভালোবাসে, জানি না রাব্বি ওকে ভালোবাসে কিনা, কিন্তু আমি চাই আসমা সুখে থাকুক, ওকে ভুলে যেতে চাই। কারণ ওর সাথে যখন আমার পরিচয় হয়েছিল তখন আমার কেউ ছিল না, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে, আমাকে তাদের দেখভাল করতে হবে। শুধু শুধু ওর কথা ভেবে বসে থাকলে চলবে না। এসব ভাবতে ভাবতেই সুহান ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আসমা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রাব্বিকে ফোন দিয়ে বেরিয়ে পড়ল। পার্কে গিয়ে রাব্বির জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর রাব্বিও চলে আসলো। দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেল। আরে কোনো সমস্যা নেই, চলো দুজনে হাঁটি। আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এখানে এসেছি। আচ্ছা বলো। আমি তোমাকে ভালোবাসি না আসমা। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা বলছি ভেবেই বলছি। আসলে তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে আমার আরো একটা রিলেশন ছিল, ওর নাম লাবণী। আমাদের পরিবারেও মেনে নিয়েছিল, তারা আমাদের বিয়েও ঠিক করেছিল, কিন্তু হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। তারপর আমি খুব ডিপ্রেশনে ভুগি, আমার কিছুই ভালো লাগতো না তখন, আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমি তোমাকে দেখি, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে হেসে হেসে কথা বলছিলে। কেন জানি না, আমার খুব ভালো লেগেছিল তোমার হাসিটা। তখন যতক্ষণ কথা বলেছিলাম তখন আমি তোমার দিকে তাকিয়েছিলাম। এমনিতেই লাবণীর সাথে ব্রেকআপ হবার পর আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। তারপর তোমাকে প্রপোজ করি আর তুমিও রাজি হয়ে গেলে, কিন্তু আমি তোমাকে মন থেকে মেনে নিতে পারছিলাম না, কারণ আমি লাবণীকে অনেক ভালোবেসেছিলাম। প্রথম প্রথম তোমাকে অনেক ভালো লাগতো, তাই তো তোমাকে সোহানের সাথে মিশতে বারণ করতাম। কিন্তু হঠাৎ একদিন লাবণী আমাকে ফোন করে, ও আমাকে সরি বলে আর আবার আমার জীবনে ফিরে আসতে চাইলো। আসলে ওর সাথে ব্রেকআপ হওয়ার জন্য শুধু ও দায়ী ছিল না, আমিও সমানভাবে দায়ী ছিলাম, তাই ওকে মেনে নিয়েছিলাম। আর আমাদের দুই পরিবারও আমাদের এক হওয়াতে অনেক খুশি, কারণ তারা চাইতো আমরা যাতে একসাথে থাকি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন, তাই তারা চাইতো আমরা যাতে একে অপরের সাথে থাকি। আর ওই দিন রেস্টুরেন্টে আমি লাবণীর সাথেই কথা বলছিলাম। সোহান তোমাকে যা বলেছে তা সবই সত্যি, কিন্তু তুমি সোহানের সাথে যা করেছিলে তা যখন আমার কাছে এসে বললে তখন আমি অনেক অবাক হয়েছিলাম, এটা ভেবে যে তুমি আমাকে এতটা বিশ্বাস করো। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। লাবণীকেও তোমার কথা বলি নাই, ও জানতে পারলে হয়তো আবার আমাকে ছেড়ে চলে যাবে। আর তুমিও আমাকে অনেক ভালোবাসো, ভেবে পাচ্ছিলাম না কিভাবে তোমার সাথে ব্রেকআপ করব, তাই এই রুম ডেটের প্ল্যান করি। কিন্তু পরে বুঝতে পারলাম এসব বাদ দিয়ে তোমাকে সরাসরি বলি। আর আমাকে পারলে মাফ করে দিও, হয়তো আজকের পর তোমার সাথে আমার আর কথা হবে না। কি পেয়েছো আমাকে? খেলার পুতুল? যখন যা মন চাইবে তখন তাই করবে। আমার লাইফের ফার্স্ট ক্রাশ ছিলে তুমি। তুমি আমাকে প্রপোজ করার আগে থেকে আমি তোমাকে দেখছি, তাই তো তোমার প্রপোজে রাজি হয়ে গেলাম। অনেক বিশ্বাস করতাম তোমাকে, আর তুমি আমাকে এভাবে ধোকা দিলে। আমাকে আরো আগে বলতে পারতে, তা না করে দিনের পর দিন আমাকে ধোকা দিয়ে গেছো। যখন সোহানের সাথে এত কিছু করলাম তখনও তো বলতে পারতে, কিন্তু তুমি বলনি। আমি ভীষণ চিন্তায় ছিলাম যে তুমি কিভাবে নিবে বিষয়টা, তা ভেবে আমি খুবই দুঃখিত। রাব্বি আসমার হাত ধরে বলল কথাটা, সাথে সাথেই আসমা রাব্বির গালে। তোর কোনো অধিকার নাই আমার হাত ধরার। তা এতই যখন লাবণীকে ভালোবাসতি তাহলে আমার সাথে প্রেম কেন করেছিলি? তোদের মতো ছেলেরা প্রেমটাকে খুবই সস্তা জিনিস ভাবিস। এটা ভেবেই খুবই কষ্ট হচ্ছে যে আমি একটা ধোঁকাবাজের উপর ক্রাশ খেয়েছিলাম। চলে আসলাম পার্ক থেকে, খুবই কষ্ট লাগছে। ওই ধোঁকাবাজটার জন্য না, সোহানের জন্য। কোনোভাবে বাসায় চলে আসলাম। বাসায় এসেই দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। সোহানের সাথে করা অন্যায়গুলো মনে হতে লাগলো। আমি ওকে বলেছিলাম জীবনে আর কখনো নিজেকে এতিম না বলতে, আর আমি ওকে এতিম বলে অপমান করেছিলাম। আমি খুবই খারাপ মেয়ে, তাই তো ওর বাবা মা সম্পর্কে বাজে কথা বলেছিলাম। ও হয়তো আমাকে কোনোদিনও মাফ করবে না। নিজেকে খুবই নিকৃষ্ট মনে হচ্ছে। আসমা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন আসমা দেখল তার বাবা মা তার পাশে বসে আছে। আসমার ঘুম ভাঙতেই তারা বলল, তোর কি হয়েছিল রে মা? এভাবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লি কেন? জানিস আমরা কত ভয় পেয়ে গেছিলাম, তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি তুই ঘুমাচ্ছিস। আসলে শরীর অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। দরজা ভুলে বন্ধ করেছিলাম। তা এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। সুহান হোটেলে কাজে যাবার সময় বাসা থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে নিল, যেটা সুহান আসমাকে দিয়েছিল। সুহান শাড়িটা কোনো গরিব মহিলাকে দিয়ে দিবে,
কারণ এটা সুহানের কাছে থাকলে সে আসমাকে কখনো ভুলতে পারবে না, আর সেও তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সুহান বাসায় আসলেই আসমার কথা মনে পড়ে, ঠিকভাবে পড়ালেখাও করতে পারে না। হয়তো আসমাকে কখনো ভুলতে পারবে না সুহান, কিন্তু এই শাড়িটা সুহানের কাছে না থাকলে হয়তো আসমাকে কম কম মনে পড়বে তার। আর ওই কলেজে পড়লে আসমার সাথে প্রতিদিন দেখা হবে সুহানের, তাই সে ভাবলো কলেজ পরিবর্তন করবে। তা না হলে আসমাকে ভুলে থাকা সুহানের জন্য অসম্ভব হয়ে যাবে। সুহান শাড়িটা এক মহিলাকে দিয়ে দিল, তারপর সে হোটেলে গেল। রাতে বাসায় এসে খেয়ে পড়তে বসলো। পড়া শেষে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়ল সুহান। জান্নাতকে ওর স্কুলে দিয়ে সুহান কলেজে চলে আসলো। আজ সুহান ক্লাসের অনেক আগেই চলে আসলো প্রিন্সিপালের সাথে কথা বলবে বলে। সুহান প্রিন্সিপালকে অনেক বুঝিয়ে বলল, কিন্তু প্রিন্সিপাল বললেন কলেজ পরিবর্তন করতে 10,000 টাকা লাগবে। এত টাকা কিভাবে জোগাড় করবো? কিন্তু আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হলে এই টাকা আমাকে জোগাড় করতেই হবে, নয়তো এখানে থাকলে আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারবো না। সুহান এসব ভাবতেছিল, তখনই তার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। হয়তো তিনি সুহানকে এই বিপদে সাহায্য করতে পারবেন। তারপর সুহান বড় ভাইয়ের কাছে চলে গেল, তাকে সব কিছু বলল। তারপর বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আবার কলেজে চলে আসলো সুহান। প্রিন্সিপালের কাছে টাকা দিয়ে কলেজ পরিবর্তন করলো। সুহান কলেজ ক্যাম্পাসে বসে আছে। আজকে কেন জানি তার ক্লাস করতে মন চাচ্ছে না। সুহান শেষবারের মতো তার কলেজটাকে দেখে নিচ্ছে, হয়তো আর কখনো দেখা হবে না। হঠাৎই আসমার কণ্ঠের মতো কেউ সুহানের নাম ধরে পিছন থেকে ডাক দিল। সুহান পিছনে তাকিয়ে দেখলো আসমা। আসমাকে দেখা মাত্রই সুহান তার চোখ নিচের দিকে নামিয়ে দিল। আসমা সুহানকে নরম কণ্ঠে বলতে লাগলো, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তোকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমাকে মাফ করে দে। আরে কি করছেন আপনি? আমার কাছে কেন মাপ চাইবেন? দেখেন, আপনার সাথে যা হয়েছে তার সবই আমি ভুলে গেছি। আমি চাইবো আপনিও ভুলে যান। তার মানে তুই মাফ করবি না? এটা বলেই আসমা তার ব্যাগ থেকে একটা চাকু বের করে বলতে লাগলো, হয় তুই আমাকে মাফ করবি, না হয় আমি নিজেই নিজের ক্ষতি করব। বললাম তো আমি আপনাকে মাফ করে দিয়েছি, বেচাকু ফেলে দিন। তুই এখনো আমাকে মাফ করিসনি? করলে আমাকে আপনি করে বলতে পারতি না? আচ্ছা, আমি তোকে মাফ করে দিয়েছি। সুহান খুবই ভয় পেয়ে গেছিল, কারণ সুহান জানে আসমা খুবই জেদি। দুজনেই একটা বেঞ্চের উপর বসে আছে, আগে যেভাবে বসে থাকতো। অনেকক্ষণ দুজনে চুপচাপ বসেছিল। নীরবতা ভেঙে আসমাই বলল, এখনো ভালোবাসিস আমাকে? না। কেন? আগে তো বাঁচতি। তখন অনুভূতিগুলো জীবিত ছিল, এখন মরে গেছে। আবার জাগিয়ে তুলবি? তা সম্ভব না। কেন? আগে পৃথিবীতে আমার কেউ ছিল না, এখন আমার এক মা আর বোন আছে, তারা এখন আমার সব। আগে আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন আছে, আর তার জন্য তোকে ভুলে থাকাটা খুবই জরুরি। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো তোর সাথে ওই রকমটা করতে পেরেছি। তুই পারবি আমাকে ভুলে থাকতে? তুই না আমাকে অনেক ভালোবাসিস। পারতে হবে, আর তার জন্য আমি কলেজ পরিবর্তন করবো। এখানে থাকলে হয়তো তোকে ভুলে থাকা সম্ভব না। তুই কলেজ কেন পরিবর্তন করবি? তোকে আমার ভালোবাসতে হবে না। তারপরও তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। তুই ভালো করে জানিস আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই হয়তো তুই ভাবে বলছিস, কিন্তু তুই যদি আমার সত্যিটা ভালো চাস তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। যদি কখনো জীবনে বড় হতে পারি তাহলে আবার তোর কাছে ফিরে আসবো, আর যদি না পারি তাহলে হয়তো আর কোনোদিনও আমাদের দেখা হবে না। আমি তোর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তোকে শুধু একটা কথাই বলতে চাই, যদি আমাকে সত্যিই চাস তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। সবসময় ভালো থাকবি, হাসি খুশি থাকবি। তুই অনেক ভালো একটা মেয়ে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। পিছনে তাকালাম না, জানি আসমা বেঞ্চের উপর বসে কাঁদছে। কাঁদলে হয়তো কষ্ট কম হবে। জানি না কখন আসমার যোগ্য হতে পারবো কিনা। এখন জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো ভালো পড়ালেখা করে ভালো চাকরি করে, যাতে পরিবারের খেয়াল রাখতে পারি। যদি কখনো আসমাদের সমকক্ষ হতে পারি তাহলে ওর কাছে ফিরে আসবো অবহেলিত ভালোবাসার জন্য। আর যদি না পারি তাহলে মুছে ফেলতে হবে জীবন থেকে আসমা নামটি। আসমা বেঞ্চের উপর বসে কাঁদতেছে আর ভাবছে, আজকে নিজের দোষে সোহানকে হারালাম। যখন ও কাছে ছিল তখন বুঝতে পারি নাই, আর এখন দূরে চলে যাওয়াই কষ্ট পাচ্ছি। জানি না ওকে আর পাবো কিনা। আসমার ভাবনায় সেদ পড়লো মিমের কথায়। তোর কি হয়েছে আসমা? এভাবে বেঞ্চের উপর বসে কান্না কেন করছিস? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুলের জন্য আজকে সোহান আমাকে ছেড়ে চলে গেছে। কি হয়েছে আমাকে বল তো। আসমা মিমকে সবকিছু বলল। সব শোনার পর মিম বলল, এখন কষ্ট পেয়ে কি লাভ? সুহান তো আর ফিরে আসবে না।
আমরা এমনই, যখন কাছে থাকে তখন তার মূল্য বুঝি না, আর যখন সে দূরে চলে যায় তখন তাকে বুঝতে পারি। এখন এভাবে কেঁদে আর কি হবে? যদি ওকে সত্যিই ভালোবাসিস তাহলে ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথই নাই তোর কাছে। হ্যাঁ, আমি তাই করব। প্রয়োজনে আমি সোহানের জন্য সারা জীবন অপেক্ষা করব। ওকে যে আমি অনেক ভালোবাসি। তা এখন কান্না থামা, চল তোকে বাসায় দিয়ে আসি। জানি না আসমাকে ভুলে থাকতে পারবো কিনা। যত ওকে ভুলে থাকার চেষ্টা করি ততই আরো বেশি করে ওকে মনে পড়ে, কিন্তু আমার তো ওকে ভুলে থাকতেই হবে। জানি এটা অনেক কঠিন, তারপরও আমার পরিবারের জন্য হলেও আমাকে পারতে হবে। সুহান এসব ভাবছিল, তখনই তার মা জিজ্ঞেস করলো, তোকে এমন দেখাচ্ছে কেন বাবা? তোর কি কিছু হয়েছে? না বা কিছুই হয়নি। আমার কাছে কিছু লোকাস না বাবা, তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর কিছু হয়েছে। আর তুই তো আজকে কলেজ থেকেও তাড়াতাড়ি চলে এলি, কিছু হয়ে থাকলে আমাকে বল বাবা। সুহান তার মাকে আসমার সাথে ঘটে যাওয়া সব কিছু বলল। তখন তার মা বলল, মেয়েটাকে তো অনেক ভালোবাসিস, তাহলে ওর থেকে দূরে কেন চলে এলি? কি করতাম আমি মা? ওদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ওর বাবা হয়তো কখনোই সম্পর্ক মেনে নেবে না। মেনে না নেওয়ারই কথা। কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিতে। এটা তুই বলছিস? হয়তো আসমার বাবা তার মেয়ের সুখের জন্য রাজি হতো, আর তুই পারবি আসমাকে ভুলে থাকতে? তুই ঠিক কষ্ট পাবি, আর আমরা চাই না তুই কষ্ট পাস। মিম আসমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। রুমে এসে আসমা কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর আসমার বাবা মা তার রুমে আসলো আর বলল, তুই কি অসুস্থ রে মা? মিম তোকে বাসায় দিয়ে গেল? এ কি, তুই কান্না করছিস কেন? কি হয়েছে মা, আমাদের বল। ও আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার নিজের ভুলের জন্য ওকে হারালাম। কার কথা বলছিস তুই? তারপর আসমা তার মা বাবাকে সুহানের ব্যাপারে সব কিছু বলল। কথাগুলো শুনে আসমার বাবা বললেন, ওই ছেলের এত বড় সাহস যে আমার মেয়েকে কষ্ট দেয়। তুই চিন্তা করিস না মা, সোহানের সাথেই তোর বিয়ে দিব। তুই শুধু ওর ঠিকানাটা দে। কিন্তু ও রাজি হবে না বাবা। তা নিয়ে তুই চিন্তা করিস না। আমার মেয়ে কষ্ট পাবে ওই ছেলের জন্য, তা আমি হতে দিব না। সুহান বিছানায় শুয়ে আছে। তখনই কে যেন দরজা নক করলো। সুহানের মা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পর সুহানের মা তাকে ডাক দিল। সুহান সেখানে গিয়ে বলল, মা, এই লোকটাকে? আমি আসমার বাবা। আমি জানতে এসেছি তুমি আসমাকে ছেড়ে কেন চলে এলি। আমি আসমাকে ভালোবাসি আর ভবিষ্যতে বাসবো। ওর যোগ্য হয়ে ওর কাছে ফিরে আসবো। মানুষের যোগ্যতা তার চরিত্রই ফুটে ওঠে। আর তুমি যদি আমাকে অন্য 5টা মেয়ের বাবার মতো ভাবো তাহলে ভুল ভাববে। আমি মোটেই সেই রকম নয়। আমরা এখন পর্যন্ত আসামার কোনো ইচ্ছা পূরণ রাখিনি। ও যা চেয়েছে তাই দিয়েছি। ওকে কোনোদিনও কষ্ট পেতে দেয়নি। আর আজকে প্রথমবার ও কষ্ট পেল শুধু তোমার জন্য। দেখো, আমি চাই তুমি আসমাকে বিয়ে করো। তোমার পরিচয় জানার দরকার নেই, আমার শুধু তোমাকে জানলেই হবে। মাফ করবেন আমাকে, আমি এখন আসমাকে বিয়ে করতে পারবো না। আপনি যতটা সহজভাবে বলে দিলেন জীবনটা ততটা সহজ না। আসমার 1 মাসের যা খরচ তা হয়তো আমি 6 মাসেও আয় করতে পারি না। আর এখন আমার যে অবস্থা তাতে আসমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার অফিসে কাজ করবি, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমি কষ্ট না করে কোনো কিছু পেতে চাই না। কষ্ট না করে পেলে তার কোনো মূল্য থাকে না। আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। আচ্ছা, তুমি তোমার যোগ্যতা অনুসারেই আমার অফিসে কাজ করবে, পাশাপাশি লেখাপড়া করবে। দেখো বাবা, আসমা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। ও খুবই আবেগী একটা মেয়ে, খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। ওকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। দয়া করে তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যা বাবা, তুইও তো আসমাকে ভালোবাসিস। রাজি হয়ে যাও ভাইয়া, আমরা তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না। আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আসমাকে আমার সাথে বিয়ের কথা বলবেন, এটা ওর জন্য সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তবে আমি চাই তোমরা সকলে আমার দেওয়া বাড়িতে ওঠো। প্লিজ কিছু মনে করো না, এটা আমি দিব না, অফিস থেকেই তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে মাসিক টাকা কেটে রাখা হবে তোমার বেতন থেকে। তোমরা সেই বাড়িতেই উঠবা, সেখানেই বিয়ে কার্যক্রম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলি, কালকেই তোমাদের বিয়ে হবে। বাবা, সোহান কি বললো? ও রাজি হয়নি মা, আমি জেদ করে তোর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করে ফেলেছি কালকেই। এটা তুমি কি করলে বাবা? আমি এই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, মনে রাখিস কথাটা। আমি গেলাম। এটা কি হয়ে গেল? আমি সোহানকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করব? ও তো আমাকে বলেছিল যে আমার কাছে ফিরে আসবে, কিন্তু এই বিয়ে না করলে বাবা আত্মহত্যা করবে, আর আমি তা কিছুতেই হতে দিব না। প্রয়োজনে বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিব।
আজকে আমার বিয়ে, কিন্তু আমার তাতে কোনো খেয়াল নেই। আমি শুধু সোহানের কথাই ভেবে চলেছি। যার সাথে আমার বিয়ে হচ্ছে তা জানারও ইচ্ছে হচ্ছে না। কবুল বলার সময় সোহানের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠল। তখনই বাবার কথা মনে পড়ে গেল। তারপর কবুল বলে দিলাম। বাসর ঘরে বসে আছি, শুনেছি এই দিনটা নাকি মেয়েদের জীবনে শ্রেষ্ঠ রাত, কিন্তু আমার কাছে আজাবের মতো মনে হচ্ছে। কিছুক্ষণ পর কেউ একজন বাসর ঘরে প্রবেশ করলো, তারপর বলল, শুনেছি বাসর ঘরে স্বামী আসলে তাকে সালাম দিতে হয়, কিন্তু আপনি তা জানেন না মনে হচ্ছে। দেখুন, আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, বাবার জন্য বিয়েটা করেছি। আপনি বললে তো আর হবে না, আপনি আমার বউ, আপনার উপর আমার অধিকার আছে, আর আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। দেখুন, ভালো হবে না কিন্তু। যখনই সামনে তাকালাম আমি অবাক সোহানকে দেখে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই তোমাকে তার শাস্তি দিলাম। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আর কখনো কষ্ট দিব না, তোমাকে অনেক ভালোবাসবো। আমি খুবই দুঃখিত তোমাকে অপমান করার জন্য। দয়া করে আমাকে মাফ করে দাও। এসব কথা এখন বাদ দাও, রাত যে ফুরিয়ে যাচ্ছে, বসর করবো কখন? আজকে কোনো বাসর হবে না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তুমি বললেই তো আর আমি মানবো না। আমি আমার অধিকার ঠিকই বুঝে নিব। এটা বলে আসমাকে জড়িয়ে ধরলাম। এই সবাই দেখছে তো, লাইট বন্ধ করো। লাইট বন্ধ করে আসমাকে নিয়ে সুখের সাগরে পাড়ি দিতে লাগলাম। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন নিজের ভালোবাসার মানুষটিকে। ধন্যবাদ।